ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। দিস ইজ সাইদুল ইসলাম সাব্বির, ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর, রোডম্যাপ অ্যাডমিশন কেয়ার, ওয়েলকামিং everyone to Roadmap Special Orientation for BUP Admission Session 2025-26 and conducted by BUP's best admission platform, Roadmap BUP and Geo Admission Care. সবাইকে আজকের নতুন সেশনের প্রথম দিনে শুভেচ্ছা। আমরা প্রতি বছরই আমাদের ফুল প্রিপারেশন, ফুল প্রোগ্রাম শুরু করার আগে প্রথম দিন আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে শুরু করি। আর এই ওরিয়েন্টেশনের গুরুত্ব অনেক অনেক বেশি। কেন অনেক বেশি? এর প্রধান রিজন হচ্ছে আমরা সামনে প্রচুর একাডেমিক ক্লাস করব, প্রচুর। সেই একাডেমিক ক্লাসগুলো আমাদেরকে অ্যাকাডেমিক্যালি প্রিপেয়ার করবে। কিন্তু ফর এক্সাম্পল, তোমার মুখ বেঁধে, চোখ বেঁধে হুট করে যদি কোথাও ফেলে দিয়ে আসি, তোমার বাসার ছাদে যদি তোমাকে রেখে আসে, আমরা কিন্তু বুঝতে পারবো না যে আমরা কোথায় আছি, তাই না? সো চোখ বন্ধ করে যদি আমরা শুধু শুধু পড়াশোনাই করি, তাহলে সেটা কিন্তু প্রপার প্রিপারেশন না। প্রপার প্রিপারেশন মানে হচ্ছে তোমাকে প্রপার রোড চিনতে হবে, সেই রোড ধরে দেন প্রিপারেশন নিতে হবে। আর অবশ্যই প্রিপারেশন হতে হবে স্পেসিফিক। মজার বিষয় হচ্ছে অনেকেই বিউপিতে পরীক্ষা দিবে, কিন্তু তারা বিউপি সম্পর্কে প্রপার নলেজ রাখে না। এখন তোমার টার্গেট বিউপি, কিন্তু বিউপি সম্পর্কে তুমি জানোই না যে এখানে কতগুলো সিট, কিভাবে তোমার সিলেকশনটা হয়, কিভাবে রেজাল্ট প্রসিডিউর হয়, কিভাবে হচ্ছে আমি প্রিপারেশন নিব, কোন ওয়েতে প্রিপারেশন নিব। তো এই বিষয়গুলো না জেনে প্রিপারেশন নেওয়ার কারণে অনেকেই বলে যে আমি অনেক পড়েছি, কিন্তু আমার ডিজায়ার্ড সাকসেসটা আমি পাইনি। কেন পাইনি? কারণ ওই যে চোখ বন্ধ করে তাকে কোথাও রেখে দিয়ে এসেছে, এরকম ফিল হয়েছে তার মধ্যে। এই কারণে এই বিশ্বাস থেকে প্রতি সেশনে, মানে প্রতি বছর প্রতি সেশন শুরু করার আগে আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসটা অ্যারেঞ্জ করি। কেন? কারণ আমরা কীভাবে প্রিপারেশন নিব, ফুল অ্যাডমিশন প্রসিডিউর, ইচ অ্যান্ড এভরিথিং এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হয়, যেন তোমরা একটা প্রপার রোড ম্যাপ পাও, যে রোড ম্যাপ ধরে সামনের সময়টুকুতে প্রিপারেশন নিতে পারো। সো আশা করি আমাদের সাথে তোমাদের ফুল প্রিপারেশন জার্নি অনেক 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 সুন্দর হবে, ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। সো দেখো, উই আর গোয়িং টু কমপ্লিট অফ ডিসকাশন উইদিন 3 ইম্পর্টেন্ট সেগমেন্টস। আমরা আমাদের আজকের প্রেজেন্টেশনে 3টা সেগমেন্টসের মাধ্যমে আমরা আমাদের ফুল ওরিয়েন্টেশনটাকে কন্ডাক্ট করব। কি কি? ফার্স্ট দিস ইজ ইন্ট্রোডাকশন টু বিউপি অ্যাডমিশন টেস্ট। যেটা বলছিলাম একেবারে ইন্ট্রোতে, যে আমরা বিউপিতে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমরা অনেকেই বিউপির অ্যাডমিশন প্রসিডিওর বা ওভারঅল বিষয় নিয়ে আমরা জানি না। এই কারণে আমাদের প্রিপারেশন অনেক ল্যাকিংস থাকে। কিন্তু আমরা আমাদের কোচিং স্টুডেন্টদেরকে, ইচ অ্যান্ড এভরিওয়ানকে এমনভাবে প্রিপেয়ার করতে চাই, তারা বাকিদেরকে গাইড করবে, তারা বাকিদেরকে ইনফরমেশন প্রোভাইড করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, বিউপিতে নিয়ে প্রচুর রিউমার্স, প্রচুর ফেক ইনফরমেশন বিভিন্ন গ্রুপ পেজে পাবা, কারণ তারা আসলে প্রপারলি জানে না। ইভেন তারা একটা সময় বিউপি নিয়ে খুব একটা কাজ করতো না, এখন বিউপি নিয়ে অনেক বেশি হাইপ, এই কারণে তারা এই বিউপি নিয়ে কোচিং করা ইত্যাদি ইত্যাদি। সো আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন, একটা মজার বিষয় হচ্ছে অ্যাডমিশন টেস্টে শুধু পড়াশোনা করে প্রিপারেশন না, এই যে বিভিন্ন গুজব, বিভিন্ন ফেক ইনফরমেশন, লিডিং ইনফরমেশন, ফেব্রিকেটেড ইনফরমেশন, এইগুলো থেকে আমাদেরকে অনেক বেশি দূরে রাখতে হবে। আমাদেরকে প্রপার ইনফরমেশনটাকে অ্যাডপ্ট করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তোমরা অনেকে এরকম ভিকটিম আছো, তোমরা গত সেশনে অনেক পেজে দেখেছো না বিউপিতে সিট কমবে, এটা সেটা হ্যান তেন, বলো তো, শুনেছো? এখন বলো, এখন কথা বলবো তোমরা, এখন তোমাদের কথা বলার শুনেছো। আসলে কি কমেছে? কমেছে বলো তো? কমেনি। এই যে দেখো, একটা একটা মনে কর তোমরা এখন প্রিপারেশন শুরু করেছো, 3 মাস পর যদি শোনো যে বিউপিতে অর্ধেক সিট কমে যাবে, তোমরা ডিমোটিভেটেড হবা না? বলো, যে এত পড়াশোনা করে কী লাভ, সিটই তো কমে গেছে, তাই না? বলো। এই যে দেখো, তাহলে তোমরা কি ডিমোটিভেটেড হবা, তাই না? কোনো একটা বিশেষ গ্রুপ তারা চায় যে আগে একটা তথ্য দিলে আমি অনেক বেশি ভাইরাল হব, এই কারণে তারা ভাবে না যে এটা কনসিকুয়েন্স কী হতে পারে। তুমি ভাবো, একটা ছেলে, একটা মেয়ে পুরো বছর প্রিপারেশন নিয়ে যখন এই তথ্যটা শুনবে যে বিউপিতে সিট কমবে, তখন তার মধ্যে কী পরিমাণ মেন্টাল একটা প্রেশার ক্রিয়েট হতে পারে বলো? অনেকেই ডিমোটিভেটেড হবে। সো এমন আমার মনে হয় এমন কোনো কোচিং, এমন কোনো পেজ উইদাউট আস, মানে আমরা ছাড়া কেউ বলেছে যে সিট কমবে না, বুঝছো? এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বিউপিতে প্রতি বছরই কী করে কিছু সিটের অতিরিক্ত স্টুডেন্ট ভর্তি করে। আমরা সবই প্রসিডিউর দেখবো, মানে মেরিট অনুযায়ী কিছু এক্সট্রা ভর্তি করে রাখে, যেন পরে চলে গেলে সেটা ফাঁকা না হয়। তো আমরা জানি যে এক্স্যাক্টলি যা সিট তাই আবার ভর্তি করবে, এবং তাই হয়েছে। তোমরা রেজাল্ট শিটে দেখো, আইআর 100 সিটই আছে, এক কথা F3+ 300 সিট, একুরেটলি 300 জন নিয়েছে, এবং আমরা
300ই প্রোভাইড করেছি, কারণ আমরা জানি একুরেট ইনফরমেশনটা কী হতে পারে। কিন্তু বাকিরা কী করে, মনে করো তাদের একটা পরিচিত ফার্স্ট স্টুডেন্ট আছে, তো তারাই তাদের ইনফরমেশন প্রোভাইড করার সোর্স। সো সে কি জানে যে হেল্প ডেস্কে গেলে আমি ইনফরমেশন পাবো, কিন্তু হেল্প ডেস্কে তোমাকে ইনফরমেশন দিতে পারবে না। সো এই যে সে একটা কোনোভাবে রিউমার শুনে সে আবার একটা গ্রুপে পোস্ট করে, বা শুরু হয়ে গেল খেলা, বাকির ওই কপি কাট শুরু করে দিচ্ছে। সো এইগুলি থেকে আমরা অনেক বেশি দূরে থাকার ট্রাই করি। সো তোমাদেরকে দূরে রাখতে হবে। সো তোমরা যে কোনো তথ্য সবার আগে পাবা, এবং সেটা একুরেট তথ্য, এটা আমরা প্রোভাইড করব তোমাদের ব্যাচের গ্রুপের মাধ্যমে এবং আমাদের যে পেজ আছে সেই পেজের মাধ্যমে, ঠিক আছে। এবং ক্লাসে তো অবশ্যই প্রতিটা ক্লাসে 5 মিনিট এক্সট্রা রাখি আমরা, কেন? তোমাদের সাথে ইন্টারাকশনের জন্য, এই যে আনঅফিশিয়াল কথা বলার জন্য। ওই যেমন আজকে দেখো ক্লাসের শুরুতে একটু কথা বলেছি না, ঠিক এমন আর কি, ঠিক আছে। ওকে, সো আমরা 3টা সেগমেন্টে যাচ্ছি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিউপি অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ বিউপি অ্যাডমিশন টেস্টের সাথে আমরা পরিচিত হব। প্রিপারেশন স্ট্র্যাটেজিস অফ বিউপি, অর্থাৎ বিউপির যেই প্রিপারেশন কৌশলগুলো আছে সেগুলো, অর্থাৎ আমরা কীভাবে প্রিপারেশন নিব সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ফাইনালি দিস উইল বি ইউর সেশন, সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন, অর্থাৎ তোমরা কোয়েশ্চেন্স করবে, আমি আনসার দিব। অর্থাৎ আমরা যখন এই পুরো ওরিয়েন্টেশনটা কন্ডাক্ট করব, যখন যে কোয়েশ্চেন্স মাথায় আসে ট্রাই করবা বলার, ঠিক আছে। আর একের অধিক কোয়েশ্চেন যখন তোমার কাছে থাকবে তখন সেটা নোট করে রাখবা। আমরা এই ওরিয়েন্টেশন একবার লাস্ট স্টেজে, মানে আমাদের 3rd সেগমেন্টে গিয়ে তখন তোমাদের সকল ফর্মাল ইনফর্মাল কোয়েশ্চেন্সগুলো আমরা শুনবো এবং সে অনুযায়ী আনসার করবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের লাস্ট সেগমেন্ট। ওকে, সো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। দেখো এখানে আমার ইন্ট্রোটা দেওয়া আছে। দেখো এখানে আমি একটা কথা বলেছি, দেখো আমরা কোচিংটা কেন শুরু করেছি। দেখো আমরা কি চান্স না পেয়ে এখানে এসেছি? না, তোমাদের মতো আমরা স্টুডেন্ট ছিলাম। আমি নিজেও পার্সোনালি সেকেন্ড টাইমার ছিলাম, মানে আমার এইচএসসি রেগুলার ব্যাচ ছিল 17, মানে 2017 সালে আমি এইচএসসি দিয়েছিলাম। আনফর্চুনেটলি তখন খুব একটা সুবিধা করতে পারিনি, সেকেন্ড টাইম দিয়েছি, এবং সেকেন্ড টাইম আমি বলতে গেলে যেখানে পরীক্ষা দিয়েছি আমার হয়েছে, ঠিক আছে। এবং বিউপির ক্ষেত্রে আমি এফবিএসসি পরীক্ষা দিয়েছিলাম, এফএডাব্লিউএসসি পরীক্ষা দিয়েছিলাম, ট্রিপলএসসি দিয়েছিলাম, এবং সবগুলিতে আমার চান্স হয়েছে, ঠিক আছে। কেন হয়েছে? যে সেকেন্ড টাইম ছিলাম এবং সময় পেয়েছি, সময়টা কাজে লাগিয়েছে। দেখো আমার পার্সোনাল একটা ফিলোসফি আছে, যেটা আমি আমার প্রত্যেকটা টিচারকে কনভে করার ট্রাই করি, সেই ফিলোসফিটা। সেটা কি? দেখো দেখো উই অলওয়েজ ট্রাই টু হেল্প দ্য ক্যান্ডিডেটস ইন আ ওয়ে, আমরা এমন একটা ওয়েতে আমাদের ক্যান্ডিডেটসদেরকে হেল্প করতে চাই হোয়াট অ্যাকচুয়ালি উই নিডেড ডিউরিং আওয়ার অ্যাডমিশন জার্নিস। অর্থাৎ আমাদের অ্যাডমিশন জার্নিতে আমরা প্রত্যেকজন স্টুডেন্ট ছিলাম, তোমাদের জায়গা ছিলাম, তো আমরা জানি ওই সময়টুকুতে আমাদের কি কি হেল্প প্রয়োজন ছিল, কি কি দরকার ছিল। তো আমাদের যেটা দরকার ছিল সেইটার বেসিসে যেন তোমাদেরকে আমরা হেল্প করতে পারি, এইটাই হচ্ছে আমাদের মেন ফিলোসফি, ঠিক আছে। আমাদের কোচিংয়ের মিশন অ্যান্ড ভিশন হচ্ছে টু অ্যাসিস্ট দ্য ইউনিভার্সিটি ড্রিমার্স ইন আ প্রপার অ্যান্ড ইউনিক ওয়ে। আমরা সবসময় চাই যেটা ইউনিক ওয়েতে তোমাদেরকে প্রিপেয়ার করতে, যেখানে শুধু ক্লাস অ্যান্ড উইদাউট ক্লাস তোমাদেরকে কমপ্লিটলি প্রিপেয়ার করাই হচ্ছে আমাদের প্রাইম রেসপন্সিবিলিটি। উই আর ডুইং এভরি পসিবল থিংস টু ইনোভেট সামথিং ডিফারেন্ট অ্যান্ড ইফেক্টিভ। উই ফলো জিরো টলারেন্স পলিসি অ্যাবাউট প্রফেশনালিজম, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। এটা একটু কথা বলি, আমাদের প্রত্যেকটা কিছু তোমরা জানবা, মানে কখন কি প্ল্যানিং করছি, কখন কি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কারণ আমাদের সমস্ত কিছুই তোমাদের প্রিপারেশনকে টার্গেট রেখে, ঠিক আছে। ফাইনালি উই অলওয়েজ ট্রাই টু মেনটেন অ্যান অ্যাকচুয়াল এডুকেশন অ্যান্ড স্টুডেন্টস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। ওকে, সো এই হচ্ছে মোটামুটি একটা আননেসেসারি স্লাইড। সো মোটামুটি একটু নিয়ম রক্ষা করলাম। এখন আমরা চলে যাবো আমাদের মেন সেগমেন্টে। দেখো উই আর ড্রিমার্স ফর সেভারাল ইউনিভার্সিটিস such as BUP, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, মেরিটাইম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জিএসটি এটসেট্রা এটসেট্রা, অনেক ইউনিভার্সিটি আছে। তো সেগুলোর জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, বাট আওয়ার প্রাইম টার্গেট রাইট নাও হচ্ছে বিউপি, কারণ বিউপির অ্যাডমিশন টেস্টটা আগে হবে। সো যেহেতু আগে হচ্ছে, আর আমাদের এখানে ম্যাক্সিমামেরই প্রাইম টার্গেট হচ্ছে বিউপি। এবং মজার বিষয় হচ্ছে বিউপিতে চান্স পাওয়া জাহাঙ্গীরনগর বা অন্য ইউনিভার্সিটি থেকে কম্পারেটিভলি ইজি। কেন? কারণ গুছিয়ে প্রিপারেশন নিতে পারলে অনেকটাই তোমার কন্ট্রোলে থাকবে পুরো এক্সামটা। ওকে, সো নাও রাইট নাও আওয়ার মিশন ইজ ফর মাই আইডেন্টিটি মাই প্রাইড অ্যান্ড দিস ইজ অ্যাবাউট বিউপি। সো সবাই যে আইডেন্টিটির জন্য প্রিপারেশন নিচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা একটু জানবো, আমরা যেখানে পরীক্ষা দিতে যাচ্ছি ইউনিভার্সিটির স্পেশালিটি কী, মানে কোন দিক থেকে ইউনিভার্সিটিটা ইউনিক। দেখো ওয়াই বিউপি ইজ ইউনিক, কারণ অনলি পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটেড বাই বাংলাদেশ আর্ম ফোর্সেস ডাজেন্ট মিন অনলি আর্মি। তোমরা অনেকেই জানো এটা আর্মি অ্যাডমিনিস্ট্রেটেড ইউনিভার্সিটি, বাট থিংস আর অ্যাবসোলিউটলি নট লাইক দ্যাট। বিউপি হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3টা ফোর্সকে কম্বাইনলি বলা হয় আর্ম ফোর্সেস। সো এই 3টা বাহিনী দ্বারা অ্যাডমিনিস্ট্রেটেড হয়, মানে প্রশাসনিক দায়িত্ব এদের হাতে, কিন্তু এটা একটা কমপ্লিটলি সরকারি বা পাবলিক ইউনিভার্সিটি। জাস্ট অথরিটি হচ্ছে
আর্ম ফোর্সেস। ওকে, নো সেশন জ্যাম, বিউপিতে কোনো সেশন জ্যাম পাবা না। একটা মজার বিষয় হচ্ছে এই যে দেখো তোমাদের অনেক ফ্রেন্ডরা আছে যারা এই ফার্স্ট টাইমে বিভিন্ন ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে, আছে না বলো? আছে না বলো? মজার বিষয় হচ্ছে তুমি সেকেন্ড টাইম যদি বিউপিতে চান্স পাও, ট্রাস্ট মি, তুমি যদি সেকেন্ড টাইম বিউপিতে চান্স পাও, তারা ফার্স্ট টাইম পেয়েছে, তুমি তাদের আগে গ্র্যাজুয়েশন শেষ করবা। ট্রাস্ট মি, লিখে রাখো এটা, ঠিক আছে? কেন? বিকজ নো সেশন জ্যাম, এখানে কোনো সেশন জ্যাম নেই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যেই প্রপার একাডেমিক সেশনগুলো আছে উইদিন টাইম সেটা কমপ্লিট করা হবে। নো স্টুডেন্ট পলিটিক্স, এখানে কোনো স্টুডেন্ট পলিটিক্স, টিচার্স পলিটিক্স নেই। বিউপি ফলোজ স্টেট অফ দি আর্ট টেকনোলজি। বিউপি সবসময় টেকনোলজি বেসিস তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক সহ বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করে থাকে। কোয়ালিটি এডুকেশন থ্রু আ কোয়ালিটি অ্যান্ড ওয়েল অর্গানাইজড একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম। বিউপিতে খুব ভালো একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আছে, যেটা তোমাদেরকে এই বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে হায়ার এডুকেশন কমপ্লিট করার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওয়েল ফেসিলিটেটেড ক্লাসরুম ইনভায়রনমেন্ট। তোমরা যারা বিউপিতে ক্লাসরুমে গিয়েছো বা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো তারা জানো বিউপি ক্লাসরুম অবশ্যই স্টেট অফ দি আর্ট টেকনোলজি ফলো করে। ডাইনামিক ফ্যাকাল্টি মেম্বার্স, খুব ভালো ফ্যাকাল্টি মেম্বার্স মানে টিচার্স আছে এখানে। এভার ভাইব্রেন্ট ক্যাম্পাস, অবশ্যই ঢাকার মধ্যে যতটুকু পসিবল, ক্যাম্পাস ছোট হলেও অনেক নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এভার ভাইব্রেন্ট ক্যাম্পাস। সো দিস ইজ দ্য ইউনিকনেস রিগার্ডিং বিউপি। আর অনেক কিছু আছে বাট এগুলো হাইলাইটেড, ঠিক আছে? ওকে, এখন আমরা বিউপির বিভিন্ন ফ্যাকাল্টি সম্পর্কে কিছু তথ্য জানবো, যেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশনস থাকে, অনেক ভুল ইনফরমেশন থাকে। বাট আজকের পরে আমি আশা করি যে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশনস থাকবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবা, ঠিক আছে? ওকে, দেখো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি, এখানে আরও ফ্যাকাল্টি আছে, কিন্তু 7টা ফ্যাকাল্টি আছে টোটাল, কিন্তু ওগুলোতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অ্যাডমিশন নেওয়া হয় না। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অ্যাডমিশন নেওয়া হয় এমন ফ্যাকাল্টির সংখ্যা হচ্ছে 4টা, যেটা তোমরা পরিচিত অনেকেই। একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এফএসটি। একটা মজার কথা বলি, বিউপিতে ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ আছে। তো এইটা দেখে কোনো একজন বিউপিয়ান ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে যে বিউপিতে নতুন ফ্যাকাল্টি আসছে, কি একটা বিষয় না? কিন্তু আসলে ওইটা অনার্স লেভেলের জন্য না। বিউপির আন্ডারে অনেকগুলো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট আছে, অনেক নার্সিং অ্যান্ড মেডিকেল কলেজ আছে। তো এই নার্সিং এবং মেডিকেল কলেজগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাজ পার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করার জন্য হচ্ছে ওই ফ্যাকাল্টিটা ওপেন করা, কিন্তু ওইটাতে সরাসরি স্টুডেন্ট আন্ডারগ্রেড লেভেলে অ্যাডমিশন করানো হয় না। সো এই যে ভুল তথ্য দিচ্ছে সে, সবাই সেটা ভেবে ও মাই গড কি বড় একটা আশা পেলাম, নতুন ফ্যাকাল্টি হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা ওরকম না, ঠিক আছে? আচ্ছা, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এফএসটি, এখানে অফিসিয়ালি সিট হচ্ছে 300টা, ঠিক আছে? ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এফবিএস, এটা বিউপির সবচেয়ে প্রাচীন ফ্যাকাল্টি, ঠিক আছে? এখানে সিট হচ্ছে সবচেয়ে বেশি 500। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এফএডাবলএস, এখানে সিট হচ্ছে 400 বা 400। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এখানে সিট হচ্ছে 300। এবং এই 4টা ফ্যাকাল্টি মিলিয়ে বিউপিতে অফিসিয়ালি সিট হচ্ছে 1500। একটা ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটির সাইজ কম্পেয়ার করলে অনেক বেশি সিট, কিন্তু এখানে আরও বড় মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা করে সিট অ্যালোকেটেড বা অ্যালোকেশন নেই। এখানে এখানে হচ্ছে শুধুমাত্র যার মেরিট আগে তার সম্ভাবনাই থাকবে চান্স পাওয়ার। অর্থাৎ সায়েন্সের জন্য সব সিট বলতে পারো, আর্টসের জন্য সব সিট বলতে পারো, বিজনেসের জন্য সব সিট বলতে পারো, ঠিক আছে? এখানে নিচে একটা লাইন লিখেছি দেখো, তবে পরবর্তীতে কিছু শিক্ষার্থী মধ্যকালীন সময় ভর্তি ক্যান্সেল করে কিংবা ড্রপ আউট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে মাঝে মধ্যে যেসব ডিপার্টমেন্টে 100টি সিট রয়েছে সেখানে সাধারণত 10 থেকে 20 জন অতিরিক্ত ভর্তি করায়। আর অতিরিক্ত ভর্তি মানে হচ্ছে রেজাল্ট শিট অনুযায়ী ভর্তি করায়, কিন্তু বেশি ভর্তি করে রাখে ব্যাকআপ হিসাবে, যেন পরে সিট কেউ অ্যাডমিশন ক্যান্সেল করলে সিটটা ফাঁকা না হয়ে যায়, ঠিক আছে? এবং যেসব ডিপার্টমেন্টে 50টি সিট রয়েছে সেখানে 5 থেকে 10 জন অতিরিক্ত শিক্ষার্থী মেরিট অনুযায়ী ভর্তি করানো হয়ে থাকে। অর্থাৎ এই বছর সেটা করানো হয়নি, আগের বছরগুলোতে করানো হতো। এই কারণে আবার অনেক পাবলিক মনে করেছে যে এটাই বিউপি সিট, অর্থাৎ বিবিএস জেনারেল ফর এক্সাম্পল 120 জন ভর্তি করেছে, তারা ভাবতো ওইটাই এফবিএসএস সিট, কিন্তু না, বা বিবিএস জেনারেল সিট, কিন্তু না। বিবিএস জেনারেল অফিসিয়ালি সিট হচ্ছে 100, ওই যে 10-15 জন 20 জন এক্সট্রা ভর্তি করে, এই কারণে সেটা ওখানে দেওয়া আর কি, ঠিক আছে? সো এই যে জেনে গেল তথ্য, ঠিক আছে? ওকে, এবার আমরা স্পেসিফিক্যালি প্রত্যেকটা ফ্যাকাল্টি সম্পর্কে জানবো। দেখুন, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এফএসটি, টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে এই আন্ডারগ্রেড লেভেলে 3টি, অর্থাৎ 3টি ডিপার্টমেন্ট রয়েছে এখানে, এবং অফিসিয়াল সিট হচ্ছে 300, অর্থাৎ 300টি সিট রয়েছে এখানে। এখানে 3টি ডিপার্টমেন্টের একটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আইসিই, অনেকে এটাকে আইসিটিও বলে, আগে এটার নাম আইসিটি ছিল।
ঠিক আছে, একই, ঠিক আছে। এখানে 100টি সিট রয়েছে, অনেক সিট কিন্তু, ঠিক আছে। এনভায়রনমেন্টাল সায়েন্স এখানে হচ্ছে 100টি সিট রয়েছে। কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সিএসসি তোমাদের অনেকের পছন্দের সাবজেক্ট, এখানে সিট রয়েছে 100টি। সো এই হচ্ছে 3টা ডিপার্টমেন্ট মিলিয়ে সর্বমোট এই ফ্যাকাল্টিতে হচ্ছে 300টি সিট রয়েছে। একটু রিকোয়ারমেন্ট জানি আমরা, ঠিক আছে। দেখো, এটা শুধুমাত্র সায়েন্সদের জন্য, অর্থাৎ যারা তাদের এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করবে বিজ্ঞান বিভাগ থেকে তাদের জন্য। এখানে এসএসসি এবং এইচএসসিতে টোটাল জিপিএ লাগবে হচ্ছে 9.50, কিন্তু স্পেসিফিক্যালি আলাদা করা নেই যে তোমার এসএসসিতে কত লাগবে, এইচএসসিতে কত লাগবে। ইন জেনারেলি টোটাল 9.5 পেলে হবে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে একটাতে প্লাস পেতে হবে আর একটাতে 4.50 অ্যাটলিস্ট পেতে হবে, ঠিক আছে। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এইচএসসিতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথমেটিক্স এই দুটির মধ্যে যেই কোনো একটি এবং সেই সাথে ইংলিশ কমপক্ষে A- থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এখানে কোন কোন সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে দেখো, মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি একটু দেখি, দেখো এখানে ম্যাথস লাগবে যেখানে মার্কস হচ্ছে 20, বায়োলজি লাগবে যেখানে মার্কস হচ্ছে 20, ফিজিক্স লাগবে যেখানে মার্কস হচ্ছে 20, কেমিস্ট্রি 20, মানে 80, কিন্তু আসলে 80 না। কেন? দেখো, ইউ হ্যাভ টু আনসার অনলি 3 সাবজেক্টস, অর্থাৎ এই 4টা সাবজেক্টের মধ্যে তোমাকে 3টা সাবজেক্ট আনসার করতে হবে। দ্যাট মিনস তোমাকে 60 মার্কসের পরীক্ষায় বসতে হবে। তার মানে টোটাল মার্কস হচ্ছে 60। এখানে কিছু এক্সট্রা তথ্য জেনে নিই। সময় হচ্ছে 1 ঘন্টা। বিউপির সবগুলো ফ্যাকাল্টি পরীক্ষাতেই সময় থাকবে 60 মিনিটস বা 1 আওয়ার, মানে 1 ঘন্টা। এমসিকিউ টাইপের পরীক্ষা হয়। কোনো শিক্ষার্থী, দেখো কিছু কন্ডিশন আছে এখানে, কোনো শিক্ষার্থী যদি আইসিই বা সিএসসি মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চায়, আর ইঞ্জিনিয়ারিং মানেই তাকে ম্যাথস জানতে হবে, তাই না? উইদাউট ম্যাথস আমরা ইঞ্জিনিয়ারিং ভাবতেই পারি না। তাহলে অবশ্যই তাকে ম্যাথ আনসার করতে হবে। তার মানে আইসি বা সিএসসি পেতে হলে 4টা সাবজেক্টের মধ্যে তোমাকে ম্যাথটা মাস্ট চুজ করতে হবে। আবার কেউ যদি বায়োলজিক্যাল সাবজেক্ট হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স পেতে চায়, তাকে অবশ্যই বায়োলজি উত্তর করতে হবে। তার মানে এখানে অনেকে আছো বা থাকে যে মেডিকেলের প্রিপারেশন নেয়, তারা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সকে মেইন প্রায়োরিটি দেয়, তাদের ম্যাথ না জানলেও হবে, তাদের বায়োলজি মাস্ট জানতে হবে। আবার কেউ চায় যে আমি ইঞ্জিনিয়ার হব, তাকে ম্যাথ জানতে হবে। আর কেউ চায় যে না আমি 300টা সিটের জন্য এলিজিবল হতে চাই, তখন তাকে ম্যাথসও জানতে হবে, বায়োলজিও জানতে হবে। আর বাকি যে 2টা সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ইউ হ্যাভ টু চুজ এনি ওয়ান। এই 2টার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, ঠিক আছে। দেখো, কেউ আইসিই, সিএসসি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই 3টি বিষয় পাওয়ার জন্য যোগ্য হতে চাইলে তাকে অবশ্যই ম্যাথস এবং বায়োলজি উভয় উত্তর করতে হবে। আর ওই দিক থেকে ফিজিক্স, কেমিস্ট্রি যে কোনো একটা আনসার করলে হবে, ঠিক আছে। আচ্ছা, সাধারণ সায়েন্টিফিক খুবই $1 মিলিয়ন একটা কোয়েশ্চেন্স, ক্যালকুলেটর অ্যালাউ কিনা। দেখো, এখানে ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করা যাবে, তবে কন্ডিশন আছে। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কোনো প্রোগ্রামযোগ্য বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা একদমই যাবে না, ঠিক আছে। এইটাই, এই যে ক্যালকুলেটর শুধুমাত্র এই ফ্যাকাল্টির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর কোনো ফ্যাকাল্টিতে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসেস ইউজ করা যাবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের এফএসটি নিয়ে। এই এফএসটি নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? যদিও অনেক কোয়েশ্চেন থাকবে, ওইটা আমরা শেষে আবার নিব ইমিডিয়েটলি অ্যান্ড ইনস্ট্যান্টলি। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এফএসটি রিলেটেড? ওকে, আশা করি কোয়েশ্চেন্স নেই। আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। দেখো, দ্য ফলোইং মডেলস অফ ক্যালকুলেটর ইউ ক্যান ইউজ। এফএসটি পরীক্ষাতে এই মডেলগুলো তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে, মানে যেগুলো নর্মাল সায়েন্টিফিক, প্রোগ্রামেবল না। ওকে, এখন আমরা চলে যাবো বিউপির সবচেয়ে প্রাচীন ফ্যাকাল্টি, মানে যার হাত ধরে বিউপির আন্ডারগ্রেড লেভেলের যাত্রা শুরু, অ্যান্ড দিস ইজ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা এফবিএস। বিবিএ বলি, এখানে বিবিএ ডিগ্রি প্রোভাইড করা হয়। এখানে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে 5টি এবং অফিসিয়াল সিট হচ্ছে 500, 500 সিট রয়েছে এখানে। 5টি সাবজেক্টে 500 সিট, দ্যাট মিনস ইকুয়ালি 100 করে সিট রয়েছে ফর ইচ ডিপার্টমেন্ট। এখানে বিবিএ জেনারেল, বিবিএর সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে পুরাতন ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ জেনারেল। এখান দিয়ে বা এই বিবিএ জেনারেল দিয়ে বিউপির আন্ডারগ্রেড লেভেলের যাত্রা শুরু। বিউপি হচ্ছে মেনলি কিন্তু প্রথমে আন্ডারগ্রেড লেভেলে স্টুডেন্ট ভর্তি করায়নি। 2008 সালে যখন বিউপি যাত্রা শুরু করে, 2009 সালে প্রথম স্টুডেন্ট অ্যাডমিশন অ্যাকসেপ্ট করে, তখন শুধুমাত্র মাস্টার্স লেভেলে মানে এমবিএ প্রোগ্রামে ভর্তি করানো হতো। তার ঠিক 1 বছর পর, অর্থাৎ 2010 সাল থেকেই এই আন্ডারগ্রেড লেভেলে স্টুডেন্ট ভর্তি করানো হয়, সেটা শুধুমাত্র এই বিবিএ জেনারেল এই ডিপার্টমেন্টে। সো বিবিএ জেনারেল এখানে সিট হচ্ছে সর্বমোট 100টি। দেন আরও কয়েক বছর পর বাকি ডিপার্টমেন্টগুলো চালু হয়। বিবিএ ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এআইএস, এখানে সর্বমোট সিট হচ্ছে 100টি। বিবিএ ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং, এখানে সিট হচ্ছে 100টি। বিবিএ ইন ম্যানেজমেন্ট, এখানে সিট হচ্ছে 100টি। বিবিএ ইন মার্কেটিং, এখানে হচ্ছে 100টি সিট। তার মানে এখানে 5টি ডিপার্টমেন্টে 100 করে সর্বমোট 500 সিট রয়েছে। এই ফ্যাকাল্টিতে সবাই পরীক্ষা দিতে পারবে,
নো ম্যাটার ইউ আর ফ্রম সায়েন্স, আর্টস অর কমার্স। তুমি কোন গ্রুপ থেকে এসেছো এটা কনসার্ন না, জিপিএ মিট করলে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার জিপিএ মিট করলে তুমি এই ফ্যাকাল্টিতে এক্সাম দিতে পারবে। তার মানে এই ফ্যাকাল্টিতে সকল গ্রুপের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। ফর সায়েন্স এখানে টোটাল জিপিএ হচ্ছে 9, মানে 9 লাগবে তোমার টোটাল জিপিএ। আর এসএসসি এবং এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি তোমাকে 4.25 রাখতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ড যদি হয় কমার্স বা বিজনেস স্টাডিজ তাহলে তোমার টোটাল জিপিএ লাগবে 8.50, যেখানে এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 4 করে থাকতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ড গ্রুপ যদি হয় হিউম্যানিটিজ বা মানবিক থেকে তাহলে তোমার টোটাল জিপিএ লাগবে 8.5, মানে বিজনেসদের মতোই। এবং এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 4 থাকতে হবে। তার মানে জিপিএ আমাদের খুব বড় একটা কনসার্ন না, কারণ এখনকার দিনে জিপিএর বাম্পার ফলন হয়, মানে অনেক বেশি প্লাস পাই আমরা। সো এইসব আসলে কোনো ফ্যাক্টই না, আশা করি। ঠিক আছে, এখানে তোমার 75-এ এক্সাম হয়, মানে গত বছর হয়েছে, মানে গত সেশন হয়েছিল, তার আগের সেশন, এই 2 সেশনে হচ্ছে 75-এ এক্সাম শুরু হয়েছে, বাট এর আগে আবার 100-তে এক্সাম হতো। ঠিক আছে, তো নেক্সট সেশনে কি হবে এটা পরের বিষয়, বাট আপাতত লাস্ট 2 সেশনে যেহেতু টোটাল 75 এক্সাম হয়েছে, সো টোটাল 75 আমরা ধরে রেখেছি। এখানে ম্যাথস তোমাকে 40 মার্কসে আনসার করতে হবে, মানে 40টা ম্যাথসের জন্য কোয়েশ্চেন্স থাকবে, ইংলিশের জন্য কোয়েশ্চেন্স থাকবে 25 মার্কসে, মানে 25টি, এবং জেনারেল নলেজ সাধারণ জ্ঞান লাগবে এখানে 10, মানে 10টি সাধারণ জ্ঞান আসবে। সো 40, 25 এবং 10 টোটাল 75-এর এক্সাম হবে। সময় হচ্ছে 1 ঘন্টা। এখানে কোনো ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইসেস অ্যালাউ করা হবে না। ওকে ওকে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বা FASS, এখানে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে 6, মানে ইন টার্মস অফ নাম্বার অফ ডিপার্টমেন্টস, অর্থাৎ ডিপার্টমেন্ট সংখ্যার ভিত্তিতে বিউপির সবচেয়ে বড় ফ্যাকাল্টি হচ্ছে FASS। এখানে টোটাল অফিসিয়াল সিট হচ্ছে 400, মানে 400 সিট রয়েছে 6টা ডিপার্টমেন্টে। ইকোনমিক্স, এই FASS এর সিনিয়র 2টা ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স আর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রেজিলিয়েন্স। যদিও এটার নাম আগে এটা ছিল না, আগে ছিল অন্যটা, কিন্তু সেম ক্যাটাগরি সাবজেক্ট। ঠিক আছে, জাস্ট নামটা একটু চেঞ্জ করা হয়েছে। ওকে, যাই হোক, ইকোনমিক্সে 100টি সিট রয়েছে, ইংলিশে 100টি সিট রয়েছে, অনেক সিট এখানে। ঠিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে সিট রয়েছে 50টি, ডেভেলপমেন্ট স্টাডিজ এখানে সিট রয়েছে 50টি, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স এখানে সিট রয়েছে 50টি, এবং সোশিওলজি এখানে সিট রয়েছে 50টি। সর্বমোট 400 সিট রয়েছে FASS। এখানেও সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখানে জিপিএ রিকোয়ারমেন্টটা গত সেশনে কমানো হয়েছে। দেখো, ফর সায়েন্স টোটাল জিপিএ 9, মানে টোটাল জিপিএ আগে সেমই ছিল, 9 ছিল, কিন্তু আগে ইন্ডিভিজুয়ালি মানে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 4.5 পেতে হতো, যেটা খুব টাফ, কারণ অনেকে দেখা যায় যে এসএসসিতে A+ পায়, কোনো কারণে এইচএসসিতে 4.5 এর নিচে আসে, তার মানে তার টোটাল জিপিএ মিট করলেও ইন্ডিভিজুয়ালি জিপিএটা মিট করতো না, এই কারণে সে পরীক্ষা দিতে পারতো না। কিন্তু গত সেশনে এটা খুব মজার হয়েছে যে এখানে টোটাল জিপিএ 9ই ছিল, কিন্তু এসএসসি কিংবা এইচএসসির জন্য আলাদা নির্দিষ্ট জিপিএ নির্ধারিত ছিল না। তার মানে তোমার টোটাল 9 থাকলেই হচ্ছে। তার মানে তুমি যদি একটাতে 5 পাও একটাতে 4 পাও, এনাফ। ওকে, আর ফর বিজনেস স্টাডিজ টোটাল জিপিএ লাগবে 8.50, এবং এসএসসি এবং এইচএসসির জন্য আলাদা কোনো নির্দিষ্ট জিপিএ বার নেই, মানে জিপিএ নির্ধারিত নেই এখানে। ঠিক আছে, ফর হিউম্যানিটিজ টোটাল জিপিএ হচ্ছে 8, অর্থাৎ মানবিক থেকে তোমার 8 লাগবে। কম লাগবে কেন? কারণ এই ফ্যাকাল্টিটা মেনলি মানবিকদের, এই কারণে এখানে তাদেরকে একটু বেশি সুবিধা দেওয়া হয়েছে, সো তাদের 8 থাকলেই হচ্ছে। ঠিক আছে, এবং এসএসসি কিংবা এইচএসসির জন্য আলাদা কোনো জিপিএ রিকোয়ারমেন্ট নেই। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে আমরা, দেখো এখানে ইংলিশে 40 মার্কস, বাংলাতে 20 মার্কস, যারা নলেজে অনেক মার্কস, এখানে 40 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কসের এক্সাম হবে, এবং সময় হচ্ছে 1 ঘন্টা। সো এই হচ্ছে অ্যাবাউট FASS, অনেকের স্বপ্ন এই ফ্যাকাল্টি। ঠিক আছে, ওকে, সো লাস্ট ফ্যাকাল্টি, দিস ইজ ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা FSSS। এখানে টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে 4টি, এবং টোটাল অফিসিয়াল সিট হচ্ছে 300, মানে 300টি সিট রয়েছে 4টি ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে রয়েছে 50টি সিট, ইন্টারন্যাশনাল রিলেশনসে রয়েছে 100টি সিট, লতে রয়েছে 100টি সিট, পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজে রয়েছে 50টি সিট। এই 4টি ডিপার্টমেন্টে সর্বমোট 300 সিট রয়েছে। তার মানে এই ফ্যাকাল্টিতে অফিসিয়ালি সিট হচ্ছে 300। এই ফ্যাকাল্টিতেও সকল গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তার মানে আমরা যদি একটু সাম আপ করি বিষয়টা, 4টা ফ্যাকাল্টি
যেখানে আন্ডারগ্রেড লেভেলে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়া হয়, তার মধ্যে শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টি বাদে অর্থাৎ এফএসটিতে শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। আর বাকি 3টা ফ্যাকাল্টি, দ্যাট মিনস এফবিএস, এফএডাবলএস এবং এফট্রিপলএসে সকল গ্রুপের, মানে তোমার ব্যাকগ্রাউন্ড কোন গ্রুপ সেটা কনসার্ন না, জিপিএ মিট করলে বা রিকোয়ারমেন্ট তুমি যদি ফুলফিল করতে পারো তাহলে তুমি বাকি 3টা ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই ফ্যাকাল্টিতে আমরা যদি একটু জিপে রিকোয়ারমেন্টটা দেখি, দেখো এখানে ফর সায়েন্স টোটাল জিপে লাগবে 9, এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 4.25 থাকতে হবে। ফর বিজনেস স্টাডিজ টোটাল জিপিএ লাগবে 8.50, এসএসসি এবং এইচএসসি মিনিমাম 4 থাকতে হবে। ফর হিউম্যানিটিজ টোটাল জিপিএ লাগবে 8.25, এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম 4 থাকতে হবে। এখানে একটা বিষয় ক্লিয়ার রাখি, এটা নিয়ে অনেক কনফিউশনস, অনেক ভুল তথ্য থাকে, সো এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমাদের অনেকেই আছো যে এসএসসি সায়েন্স থাকে কিন্তু এইচএসসিতে গিয়ে গ্রুপ চেঞ্জ করো, আছো না বলো? আছে, কিন্তু এটা কিন্তু একটা কমন অ্যাফেয়ার্স। দেখো এই ক্ষেত্রে কিভাবে বিষয়টাকে মেজার করা হয়, দেখো এখানে কি বলেছে, এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম কি থাকতে হবে সায়েন্সদের জন্য 4.25, দ্যাট মিনস তোমার ব্যাকগ্রাউন্ড মনে করো ফর এক্সাম্পল সায়েন্স ছিল এসএসসিতে, এইচএসসি লেভেলে তুমি আর্টসে চলে এসেছো, তার মানে ফাইনালি টোটাল জিপিএর জায়গায় তোমার প্রয়োজন হবে এইচএসসিতে কোন গ্রুপে ছিলে সেইটা রিকোয়ারমেন্ট, মানে এইচএসসিতে হিউম্যানিটিজ, দ্যাট মিনস তোমার টোটাল জিপিএ হতে হবে 8.25। তবে ইন্ডিভিজুয়ালি যেহেতু তুমি এসএসসি সায়েন্স ছিলে তার মানে তোমাকে অবশ্যই এসএসসিতে মিনিমাম 4.25 রাখতে হবে। আর এইচএসসি যেহেতু তোমার আর্টস ছিল এই কারণে তোমাকে মিনিমাম 4 রাখতে হবে। কিন্তু ইন জেনারেলি টোটালি তোমার এইচএসসিতে যে গ্রুপটা ছিল, দ্যাট মিনস হিউম্যানিটিস ফর এক্সাম্পল ছিল, তার মানে টোটাল জিপিএটা তোমার হিউম্যানিটিসের যে 8.25 সেইটা লাগবে, এবং এটা সব ফ্যাকাল্টির জন্য অ্যাপ্লিকেবল। আমি ক্লিয়ার? আমার মেসেজটা সবার কাছে ক্লিয়ার হয়েছে বলো তো? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই যে কনফিউশন ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, এখানে মার্কস ডিস্ট্রিবিউশন সেম লাইক জি ভাইয়া। এফএডাবলএস, এখানে এফএডাবলএস এর মধ্যে ডিস্ট্রিবিউশন ফর এক্সাম্পল ইংলিশের জন্য এখানে 40 মার্কস, বাংলার জন্য 20 মার্কস, জেনারেল নলেজের জন্য 40 মার্কস, অনেক মার্কস, এবং সর্বমোট 100 মার্কসের পরীক্ষা হবে, এবং সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 100টি এমসিকিউ যদি সুন্দর করে ভালো প্রিপারেশন থাকে, খুব টাফ কিছু না। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা ফ্যাকাল্টির নিয়ে ওভারঅল একটা ব্রিফিং। আশা করি তোমাদের অনেক কোয়েশ্চেন্স মনে এসেছে, কেউ হয়তো বা বলেছ ইনস্ট্যান্টলি, বাকি আর নোট করে রাখতে পারো। আমরা এই ক্লাসের একেবারে লাস্ট সেগমেন্ট আনসার অ্যান্ড কোয়েশ্চেনিং সেশনে গিয়ে তোমাদের কোয়েশ্চেন্সগুলো শুনবো, ঠিক আছে। ওকে, এবার আমরা ইন জেনারেলি বিউপিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কী কী স্টেপ ফলো করতে হয় সেগুলো নিয়ে একটু দেখি আমরা। দেখো বিশেষ দ্রষ্টব্য, দেখো নোটেবল, বাংলা ব্যতীত বাকি সকল বিষয়ের প্রশ্ন ইংরেজিতে করা হবে বিউপিতে, বাংলা ছাড়া, অর্থাৎ বাংলা রয়েছে এফএডাবলএস এবং এফট্রিপলএস, বাংলা তো ইংলিশে করে কিছুই নেই, ওইটা বাংলাতেই হবে, তাছাড়া বাকি সব কিছু কী হবে ইংরেজিতে হবে, মানে ইংলিশে হবে। ওকে, তবে সায়েন্স ফ্যাকাল্টিতে ইংরেজির পাশাপাশি বাংলাও লেখা থাকবে, অর্থাৎ অনেকে এখানে ম্যাক্সিমামই আছো বা ম্যাক্সিমাম থাকে সায়েন্সের পরীক্ষা দেয়, যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা ভার্সনের, সো তারা বাংলা কারিকুলামে প্রিপারেশন নেয়, তো ইংলিশ তাদের জন্য টাফ, বিশেষ করে সায়েন্সের টার্মসগুলো ধরাটা। তো এই কারণে সায়েন্সে ইংরেজিতে কোয়েশ্চেন্স থাকবে, পাশে বাংলাতেও থাকবে লেখা, মানে ট্রান্সলেশন থাকবে, সো খুব প্রেশার না, ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার নেই এখানে, ঠিক আছে। ওকে, দেখো বিউপিতে 2টা স্টেপ, একটা হচ্ছে এলিজিবল লিস্ট, এই যে শুরু হলো কনফিউশন, এলিজিবল লিস্ট মানে কি আবার সিলেকশন হয় নাকি? না, একদমই কোনো ধরনের সিলেকশন হয় না। দেখো এলিজিবল লিস্ট আর সিলেকশন লিস্ট বা শর্ট লিস্ট আলাদা বিষয়। শর্ট লিস্ট মানে বিউপি যদি ম্যানুয়ালি সিলেকশন করে সেটাকে বলা হয়, আর এলিজিবল লিস্ট মানে হচ্ছে বিউপি তোমাদেরকে যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি যদি এলিজিবল হও এবং প্রপারলি তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট করো তাহলেই তুমি বিউপিতে এক্সাম দেওয়ার জন্য এলিজিবল। সো এইটা নিয়ে অনেকে রিউমার ছড়ায় যে এই জিপিএতে শর্ট লিস্টে আমি আসবো কিনা। শর্ট লিস্ট বলতে বিউপিতে কিছুই নেই, এটাকে বলা হয় এলিজিবল লিস্ট, অর্থাৎ তুমি তোমার প্রয়োজনীয় জিপিএ থাকলেই হবে আর অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করলেই হবে। 100% গ্যারান্টি তুমি এক্সাম দিতে পারবা, কারণ বিউপিতে কোনো শর্ট লিস্ট করা হয় না, কোনো সিলেকশন লিস্ট করা হয় না, এখানে এলিজিবল লিস্ট করা হয়। দ্যাট মিনস দিস ইজ নট অ্যাবাউট সিলেকশন, এটা কিন্তু সিলেকশন না, এটা হচ্ছে যারা যোগ্য, মানে আবেদন করার জন্য যোগ্য। আবেদন করার জন্য যোগ্য মানে কি, এখানে দেখো টার্মসের একটা পার্থক্য আছে, মানে টার্মসের যে মিনিংটা, এই মিনিংয়ে পার্থক্য আছে। এলিজিবল মানে হচ্ছে যোগ্য, অর্থাৎ বিউপি তোমাদেরকে একটা রিকোয়ারমেন্ট সেট করে দিয়েছে, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ যারা এলিজিবল বা যারা যোগ্য তাদের কি বলে এলিজিবল। সো বিউপি সেই, তাহলে কেন দরকার লিস্টটা দেওয়া, এখানে একটা কোশ্চেন আছে। এখানে কাহিনী হচ্ছে
এই লিস্টটা পাবলিশ করে, এই লিস্ট অনুযায়ী তোমাদের কি হয়, এই লিস্ট অনুযায়ী একটা টোটাল অ্যামাউন্ট আসে যে কী পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সিট প্ল্যানিং করতে ইজি হয়, এই আর কি, ঠিক আছে, নাথিং ইম্পর্টেন্ট। ওকে, রিটেন, এখানে রিটেন দ্যাট মিনস রিটেনের টাইপটা হচ্ছে এমসিকিউ, এখানে এমসিকিউতে পরীক্ষা হবে, ঠিক আছে, কোনো লিখিত থাকে না, এটাকে রিটেন বলা হয়, কারণ বিউপিতে আগে ভাইবা ছিল, লাস্ট 2 সেশনে ভাইবা ছিল না, ঠিক আছে, যাই হোক রিটেন কিন্তু এমসিকিউ টাইপ, মানে এমসিকিউতে পরীক্ষা হবে, আবার রিটেন বলে কনফিউজ হবে না, এটা এমসিকিউ টাইপ, অর্থাৎ সবগুলোই কোশ্চেন্স এমসিকিউতে আসবে, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট ভাইভা, আগে ভাইভা ছিল বিউপিতে, অর্থাৎ 2022-23 সেশন পর্যন্ত বিউপিতে ভাইভা ছিল, 23-24 সেশন এবং গত সেশন মানে 24-25 সেশন, এই 2 সেশনে ভাইভা ছিল না, যারা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষাতে ভালো পজিশন পেত তারাই ভর্তি হতো, আলাদা কোনো ফর্মাল ভাইভা ছিল না। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাব বিউপিতে মার্কস ডিস্ট্রিবিউশন, তো আমরা জানলাম কিভাবে ফলাফল তৈরি করা হয়, ঠিক আছে। দেখো তার আগে একটু বেসিক ইন্ট্রোডাক্টরি কিছু জেনে নিই। দেখো মূল পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 মার্কস ডিডাক্ট বা কর্তন করা হবে, বিসিএস এর মতো, বিসিএসও কিন্তু 0.50 ডিডাক্ট করা হয়, এটা খুবই ভালো হয়েছে, আন্দাজে দাগানোর অভ্যাসটা থেকে স্টুডেন্টরা বের হয়ে আসবে, যদিও আগে মানে গত সেশনের আগে 0.25 ছিল, মানে 4টা ভুল কোয়েশ্চেন্স দাগালে 1 মার্কস যেত, কিন্তু গত সেশনে সেটা আপগ্রেড করা হয়েছে, আপগ্রেড করে 0.50 করা হয়েছে, মানে 2টা ভুল উত্তর দাগালে একটা সঠিক উত্তরে মার্কস ডিডাক্ট বা কর্তন করা হবে। সো আন্দাজে দাগানো থেকে বেরিয়ে আসতে হবে। আর এছাড়াও যে কোনো ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বা সবার আগে এই যে নেগেটিভ মার্কিং, এই টেন্ডেন্সি বা এই হ্যাবিটস থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ নেগেটিভ মার্কস থেকে বের হয়ে আসতে হবে। আর আমরা তোমাদেরকে সেভাবেই প্রতিটা ক্লাসে গাইড করব, এক্সামের মাধ্যমে সেভাবেই তোমাদের মধ্যে একটা অভ্যাস তৈরি করব। আমরা জানি আমরা হিউম্যান বিং, আমরা অভ্যাসের দাস, যেভাবে অভ্যাস তৈরি করি অটোমেটিক্যালি আমাদের কি হয়, আমাদের বলো, আমাদের হচ্ছে বা আমরা ঠিক সেভাবেই পরিচালিত হই, ঠিক আছে। এই কারণে অভ্যাসটা ভালো করতে হবে। তো আমরা আমাদের পরীক্ষা, ক্লাস, ওভারঅল সব কিছুর মাধ্যমে নেগেটিভ মার্কিং থেকে কিভাবে নিজেকে সংযত রাখা যায় সে অভ্যাসটা করে তুলব। শুধুমাত্র বাংলা ব্যতীত বাকি সব বিষয়ের কোয়েশ্চেন্স ইংরেজিতে করা হবে, তবে সায়েন্স ফ্যাকাল্টিতে সায়েন্সের বিষয়গুলোতে ইংরেজি পাশাপাশি বাংলা লেখা থাকবে। সো ল্যাঙ্গুয়েজ একদমই কোনো ব্যারিয়ার না, ঠিক আছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিউপিতে নির্দিষ্ট কোনো পাসিং বার বা কোনো পাস মার্কস নেই, এখানে কোনো থাকে না যে 40% মার্কস হচ্ছে পাস বা ইত্যাদি ইত্যাদি, এখানে কোনো টোটালি পাস মার্কস নেই এখানে। তবে একটা স্পেসিফিক সাবজেক্ট আছে যেখানে তোমাকে পাস করতে হবে, সেটা হচ্ছে ইংরেজিতে। ইংরেজিতে তোমাকে কমপক্ষে 40 মার্কস পেতে হবে, মানে 40 মার্কস পেতে হবে, বাকি কোনো সাবজেক্টের জন্য আলাদা কোনো পাস মার্কস নেই এবং টোটালি কোনো পাস মার্কস নেই। এবং ফাইনালি তুমি পরীক্ষা দেওয়ার পর টোটাল যেই মার্কসটা তুমি পাবা সেই মার্কস বা স্কোরের ভিত্তিতে তোমার মেরিট লিস্ট করা হবে এবং সেই মেরিট অনুযায়ী ফাইনালি অ্যাডমিশন নেওয়া হবে। ওকে, তারপরে কি হয় দেখো, তারপরে আমরা জানি আমরা এসএসসি কমপ্লিট করে এসেছি, এইচএসসি কমপ্লিট করে এসেছি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জিপিএর উপর মার্কস থাকে, কিন্তু বিউপিতে গত 2 সেশনে জিপিএর ভিত্তিতে না, তোমরা এসএসসি এবং এইচএসসিতে যে মার্কস পেয়েছো, মানে টোটাল অবটেন যে মার্কসটা রয়েছে সেই মার্কসের ভিত্তিতে তোমার এসএসসি এবং এইচএসসি মার্কস কাউন্ট করা হয়। কীভাবে দেখো, এসএসসি প্লাস এইচএসসি এবং রিটার্ন মার্কস মানে এমসিকিউ যেটা তুমি পরীক্ষা দেবে বিউপিতে, এই সব কিছু মিলিয়ে তোমার ফাইনালি ফলাফল তৈরি করা হয়। এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ঠিক এভাবে, ফর এসএসসি রেজাল্ট 20 মার্কস, মানে 20% মার্কস এখান থেকে নেওয়া হবে, অর্থাৎ তুমি এসএসসিতে যে মার্কসটা পেয়েছো টোটালি সেখান থেকে সেটাকে 20% কনভার্ট করা হবে। এইচএসসিতে যে মার্কসটা পেয়েছো সেই এইচএসসি মার্কস থেকে 25% নেওয়া হবে এবং ফাইনালি তোমার এসএসসিতে 20%, এইচএসসিতে 25%, টোটাল 45% হচ্ছে তোমার প্রিভিয়াস যে রেজাল্ট আছে, মানে প্রিভিয়াস যে এক্সাম দুইটা দিয়েছো পাবলিক এক্সাম এসএসসি এবং এইচএসসি, তার টোটাল মার্কস থেকে নেওয়া হবে। উল্লেখ্য, এই যে দেখো বিউপির ফলাফল তৈরিতে তোমার জিপিএ কেনা, তোমার এসএসসি এবং এইচএসসির সর্বমোট মার্কসকে বিবেচনা করা হবে এবং এই মার্কসটা কীভাবে কনসিডার করা হয় এটা আমরা নেক্সট স্লাইডে দেখবো, ঠিক আছে। দেখো এসএসসিতে প্রাপ্ত মার্কস মানে সর্বমোট যে মার্কসটা পেয়েছো সেটিকে 20% কনভার্ট করা হবে এবং এইচএসসিতে তুমি যে মার্কসটা পেয়েছো সেটিকে 25% কনভার্ট করা হবে। তার মানে সর্বমোট 20 + 25 45% মার্কস হচ্ছে কি, 45% মার্কস হচ্ছে তোমার প্রিভিয়াস রেজাল্টের উপর। আর রিটেন মার্কস মানে এমসিকিউ, যে পরীক্ষাটা তুমি বিউপিতে দিচ্ছ, এখানে টোটাল যে মার্কসের পরীক্ষা হচ্ছে, ফর এক্সাম্পল এফএসটিতে 60 মার্কস এক্সাম হচ্ছে, এফবিএসে 75 এক্সাম হচ্ছে,
FA ডাবল এস এবং F ট্রিপল এসে 100 মার্কসের এক্সাম হচ্ছে। এই মার্কসের মধ্যে তুমি যে মার্কসটা পাবা সে প্রাপ্ত মার্কসকে 55% কনভার্ট করা হবে। তাহলে কি হলো ফাইনালি, বিউপির যে এমসিকিউ রয়েছে সেখানে যে মার্কসটা পাচ্ছ সেখান থেকে 55% নেওয়া হচ্ছে, মানে ম্যাক্সিমাম মার্কসটা সেখান থেকে নেওয়া হচ্ছে। আর তোমার প্রিভিয়াস দুটো পাবলিক পরীক্ষা এসএসসি এবং এইচএসসি যে মার্কসটা সেখান থেকে 45% নেওয়া হচ্ছে। তার মানে 55 + 45 এই হচ্ছে ফাইনালি 100% মার্কসে রেজাল্ট পাবলিশ করা হয় বা তৈরি করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিগত 2 সেশনে এইভাবে ছিল, তাই বিগত 2 সেশনের বেসিসই হচ্ছে এখানে ডিসকাস করা। নেক্সট সেশনে এমন থাকতেও পারে অথবা কিছুটা পরিবর্তন হতে পারে, বাট যাই হোক নর্মাল সিস্টেম হচ্ছে বিগত সেশন ধরেই আপকামিং সেশনে প্রিপারেশন নিতে হয়। ঠিক আছে, ওকে, এবার আমরা একটু দেখবো যে আমাদের এসএসসি এবং এইচএসসি মার্কসটা কীভাবে হিসাব করা হয়। দেখো বিউপি সাধারণত কী করে, দেখো এসএসসি থেকে, কারণ এই সাবজেক্টগুলো আসলে মেজর কোনো সাবজেক্ট না, সেগুলো হচ্ছে শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা, এগুলো একেবারেই মাইনর সাবজেক্ট। এখানে যে মার্কসটা আছে যেমন 100 + 50 টোটাল 150, এই মার্কসটা ইম্পর্টেন্ট না, এই মার্কসটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং চতুর্থ বিষয় মানে তোমাদের ফোর্থ সাবজেক্ট আছে, সেই ফোর্থ সাবজেক্টের জন্য 40 বাদ দেওয়া হয়, মানে পাসিং বারটাকে বাদ দেওয়া হয়। অর্থাৎ সর্বমোট বাদ যাচ্ছে 150 আর 40 190। তোমাদের এসএসসিতে সর্বমোট পরীক্ষায় 1300 মার্কসে, সেখানে 190 বাদ যাচ্ছে, তার মানে 1110-এ মার্কসটা কনসিডার করা হয়। অর্থাৎ তোমার শারীরিক শিক্ষা, কেরিয়ার শিক্ষা আর চতুর্থ বিষয় মানে ফোর্থ সাবজেক্টে তোমার যেই পাসিং বারটা 40 সেটা বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর অন্যদিকে এইচএসসি পরীক্ষার জন্য চতুর্থ বিষয়ের জন্য 80 বাদ দেওয়া হবে। তার মানে এইচএসসিতে তোমার যে ফোর্থ সাবজেক্টটা থাকছে সেখানে 80 মার্কস কাউন্ট করা হবে না, এটা বাদ। ঠিক আছে, তাহলে সর্বশেষ মার্কস থাকছে কি, টোটাল 1300 মার্কস এক্সাম হচ্ছে, এর মধ্যে থেকে চতুর্থ বিষয়ের জন্য 80 মার্কস বাদ যাচ্ছে। এই কারণে 80 বাদ থাকে কত, 1220। তো এই 1220-এ তোমার কি হচ্ছে, যে মার্কসটা পাচ্ছ সেটাকে 25-এ কনভার্ট করা হবে। তার মানে 1120-এ যা পাচ্ছ মার্কস, সেই মার্কসকে 20%-এ কনভার্ট করা হবে। আবার এইচএসসিতে 1220-এ তুমি যা পাচ্ছ সেটাকে 25-এ কনভার্ট করা হবে। দ্যাট মিনস এসএসসির মার্কসকে 20% এবং এইচএসসি মার্কসকে 25%-এ কনভার্ট করা হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে 20% + 25% মানে 45% মার্কস। ওকে, আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, একজন শিক্ষার্থী এসএসসিতে পেয়েছে 1110। ঠিক আছে, মানে এই 1110 যে টোটাল মার্কসটা, এই 1110-এর মধ্যে 1110 বলতে ওই যে চতুর্থ বিষয় এবং কেরিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, হ্যানত্যানগুলো বাদ দেওয়ার পর। ঠিক আছে, সো 1110-এর মধ্যে সে পেল 1029 মার্কস। তাহলে এটাকে যদি আমি 20-এ কনভার্ট করি, এই হচ্ছে ইকুয়েশন, সে পাচ্ছে কত, 18.54, মানে 18.54 আউট অফ 20, মানে 20-এর মধ্যে সে পাচ্ছে 18.54। অন্যদিকে এইচএসসিতে যেই ফোর্থ সাবজেক্টে 80 সেটা বাদ দেওয়ার পর যে 1220, সেই 1220-এর মধ্যে ফর এক্সাম্পল সে পেল 1091। তাহলে সে 25%-এ যখন কনভার্ট করা হবে সেটা কি হবে, দেখো এই হচ্ছে ইকুয়েশন, এবং ফাইনালি সে পাচ্ছে 22.35। তার মানে তার এসএসসিতে অবটেইনড মার্কস হচ্ছে 18.54, এইচএসসিতে অবটেইনড মার্কস হচ্ছে 22.35। দ্যাট মিনস সে আউট অফ 45 মানে 45-এর মধ্যে ইনক্লুডিং এসএসসি এবং এইচএসসি সে পাচ্ছে 40.89, মানে 40.89 45-এর মধ্যে। এখন কথা হলো, ইজ ইট গুড অর ব্যাড ফর আস? এই ইকুয়েশনটা কি আমাদের জন্য ভালো না খারাপ? এটা অবশ্যই তোমাদের জন্য ভালো। দেখো কেউ কি আছে যে আউট অফ এই ফুল মার্কসটা মানে 1110-এর মধ্যে 1110 পায়, এমন রেকর্ড আছে বলো তো? কখনো হয় সেটা? বলো হয় না, কিন্তু স্লাইডটা দেখতে পাচ্ছ? তার মানে আমরা অনেকেই আছে এসএসসি তো 5 পাই, এইচএসসি তো 5 পাই, তাই না? তার মানে 10-এ 10 পাই। তার মানে যদি জিপিএ কনসিডার করা হতো তাহলে 10-এ 10 পেয়ে অনেকেই 45-এ 45 পেয়ে যেত। ঠিক আছে, এমন হতো না বলো? হতো কি? হতো কিন্তু মার্কস কনসিডার কারণে, অর্থাৎ মার্কস কনসিডার করার কারণে হচ্ছে আমাদের 45-এ কোনো বাবাজি পাবে না। তাহলে এটা ভালো হলো না বলো তো? এখানে অনেকটাই এই কারণে লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেল, অর্থাৎ এই কারণে অনেকটাই এখানে ব্যালেন্স হয়ে গেল। তার মানে আলটিমেটলি এই ইকুয়েশনে তোমাদের একদমই বদার থাকার কোনো কারণ নেই। মনে থাকবে এই ইকুয়েশন নিয়ে, অর্থাৎ এসএসসি এইচএসসি আমি কত পাচ্ছি হ্যান ত্যান এগুলো নিয়ে একদমই ভাববা না। আলটিমেটলি মেইন এক্সামটা ভালো করে দাও।
তো আজকের পর থেকে তোমার এসএসসিতে মার্কস কত, এইচএসসিতে মার্কস কত, এই ধরনের সকল চিন্তা জাস্ট ডিলিট করে দাও। আজকে থেকে তোমার মেইন ওয়েপেন হবে তোমার মেইন এক্সাম, মানে প্রিপারেশন। মনে থাকবে সবার? ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে ফাইন। দেখো আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কোন ফ্যাকাল্টিতে অ্যাজ ইউজুয়ালি কাট মার্কস বা গুড স্কোরস কত হতে পারে, বা কোন স্কোরটা আমার জন্য হেলদি হতে পারে বা চান্স পাওয়ার জন্য একটা সম্ভাবনা তৈরি করে দিতে পারে। দেখো এটা আসলে সার্টেন কিছু না, ঠিক আছে, নিশ্চিত কিছু না, এটা চেঞ্জ হতে পারে, এটা ভ্যারি করে এক্সামের উপর, স্টুডেন্টের সংখ্যার উপর, ঠিক আছে, কোয়েশ্চেন্স টাইপের উপর, অনেক কিছুর উপর এটা ভ্যারি করে। দেখো এফএসটিতে 60 মার্কসের পরীক্ষা যদি হয় এমসিকিউ, তাহলে এই এমসিকিউর মধ্যে ইন জেনারেলি মোটামুটি 40 অ্যারাউন্ড 40 বা 40+ পেলে একটা ভালো না, খুবই ভালো, এবং কি চান্স পাওয়ার জন্য এনাফ মার্কস হয়ে যায়। তার মানে যাদের স্বপ্নে এফএসটি যদি 60 মার্কস এক্সাম হয় মোটামুটি অ্যারাউন্ড 40 একটা ভালো স্কোর, যদিও বাকিটা কোয়েশ্চেন্সের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। হার্ড কোয়েশ্চেন হলে সবার জন্য হার্ড, তখন কাট মার্কস কমে যাবে। আবার ইজি কোয়েশ্চেন্স হলে কাট মার্কসটা একটু বেড়ে যায়। কেন? কারণ তখন সবাই ভালো করে। ওকে, আচ্ছা ফর এফবিএসে 75। দেখো এফবিএসে কাট মার্কসটা কম থাকে, কারণ এফবিএসে পরীক্ষার কোয়েশ্চেন্স অনেক হার্ড হয়, স্পেশালি ম্যাথস একে তো ইংলিশ ভার্সন হয়, তারপর একটু হার্ড হয় কম্পারেটিভলি, ঠিক আছে, এই কারণে কাট মার্কসটা অনেক কম থাকে, ঠিক আছে। সো আউট অফ 75 মোটামুটি অ্যারাউন্ড 30 অথবা 35 পেতে পারলে আমরা ধরে নিতে পারি একটা ভালো সুযোগ বা একটা ভালো সম্ভাবনা তৈরি হবে এফবিএসসি চান্স পাওয়ার জন্য। ওকে, এফএডাবলএস এবং এফট্রিপলএস এখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, তুমি এটাকে খুব কঠিন বলতে পারবে না, আবার তুমি এটাকে খুব ইজি বলতে পারবে না। একটা অ্যাডমিশন টেস্ট বা একটা কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার যে স্ট্যান্ডার্ড কোশ্চেন, খুব ইজি না, খুব কঠিনও না, এরকম একটা কোয়েশ্চেন স্যার। তো সেই সুবাদে দেখুন যে কোনো স্ট্যান্ডার্ড কোশ্চেনে আউট অফ 100 60 or 60+ more than enough. So FASS বা FSSS out of 100 60 থেকে 70% মার্কস এনাফ, বাকিটা কোয়েশ্চেন্সের উপর ডিপেন্ড করে, কিন্তু এভারেজ এই মার্কসটা থাকলে একটা ভালো সম্ভাবনা থাকে। এটা হচ্ছে ইন জেনারেলি, বাট এখানে কোটার একটা বিষয় আছে। সো যাদের কোটা আছে তারা আবার এখান থেকে 5 মার্কস করে কম ধরলেও ধরা যেতে পারে, অর্থাৎ FASS মনে করো ইন জেনারেলি 60 পাচ্ছে সে, আর তুমি 55ও যদি পাও তোমার একটা ভালো সম্ভাবনা থাকবে, 5-6 মার্কস 19-20 হলে সম্ভাবনা আছে যাদের কোটা আছে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পাসিং মার্কস ফর বিউপির জন্য পাসিং মার্কস কত? অলরেডি বলেছি, এটা স্পেসিফিক্যালি কোনো পাসিং জোন বা পাসিং বার নেই, টোটাল যেই স্কোরটা পাবা তুমি সেই স্কোরের বেসিসে মেরিট হবে, ঠিক আছে, এবং সেই মেরিট অনুযায়ী সিট মানে ভ্যাকেন্সি অনুযায়ী তুমি সাবজেক্ট পাবা। তবে স্পেসিফিক্যালি একটা সাবজেক্ট পার্টিকুলারলি ইংলিশে তোমাকে পাস করতে হবে, অর্থাৎ ইংলিশে 40 পেতে হবে। আসলে ইংলিশে 40 মানে 40% মার্কস থাকতে হবে। আসলে ইংলিশে 40% মার্কস না থাকলে তোমার এই টোটাল মার্কসটা মিট করবে না। সো এমনিই তোমাকে 40 পেতেই হবে ইংলিশে, মানে পাস করতে হবে ইংলিশে আর কি, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। 40 মানে ইংলিশে মার্ক তো 40, এটা 40-এ 40 পাইতে হবে? না না, বিষয়টা ওরকম না, 40% মানে আউট অফ 40 তোমাকে 16 পেতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, তার মানে 16 কিন্তু পেতেই হয়, 16 না পেলে তুমি কিন্তু এই 60 মার্কসকে মিট করতে পারবে না, তাই না বলো, টোটাল মার্কসটাকে আনতে পারবে না, ঠিক আছে। সো এইটাও তোমাদের খুব একটা কনসার্ন হওয়ার কথা না, ঠিক আছে। তার মানে এভাবে প্ল্যান ধরে আগাতে হয়। একটা মজার বিষয় দেখো, সবাই কি জিকেতে ভালো হয় বলো? না। সবাই কি ইংলিশে ভালো হয় বলো? না। সবাই কি ম্যাথসে ভালো হয়? না। সবাই কি বাংলাতে ভালো হয়? না। সবাইকে সব কিছুতে ভালো হতে হয় না। অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে স্ট্রেংথ আছে, উইকনেস আছে। এই স্ট্রেংথ এবং উইকনেসকে একটা শেপে আনতে হবে, শেপে এনে একটা প্ল্যানিং অর্গানাইজ করতে হবে। অ্যাকর্ডিং টু দ্যাট প্ল্যানিং ইউ হ্যাভ টু মুভ। এই প্ল্যানিং অনুযায়ী তোমাকে মুভ করতে হবে। এই প্ল্যানিংটাকে খুব সুন্দর করে সাজিয়ে সেটাকে প্র্যাকটিসিংয়ের মাধ্যমে এক্সিকিউট করতে হবে, স্ট্যাবলিশ করতে হবে। আর এই দায়িত্বটা আমাদের, এই দায়িত্বটা আমরা করে ফেলবো অটোমেটিক্যালি, কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে। বাট ইউ হ্যাভ টু অবটেন অ্যাটলিস্ট 40% মার্কস ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাকে 40% মার্কস ইনশিওর করতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা আসি কোটা নিয়ে অনেক কনফিউশন, অনেক বিভ্রান্তি। আশা করি আজকের পর থেকে এই রিলেটেড কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না। হোয়াট অ্যাবাউট কোটা? বিউপিতে টোটালি 40% কোটা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, 40% কোটা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। স্পেশাল কোটা বা এসকিউ কোটা, স্পেশাল কোটাতে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। স্পেশাল কোটা টোটাল 37%, মানে আউট অফ 40
37% হচ্ছে স্পেশাল কোটা। এই স্পেশাল কোটার মধ্যে যারা ইনক্লুডেড তারা হচ্ছেন ইউনিফর্ম পড়তে হবে, কারণ আর্মি, নেভি, এয়ারফোর্সে কিন্তু অনেক সিভিলিয়ান থাকে, তাদের জন্য কিন্তু কোটা অ্যাপ্লিকেবল না। অবশ্যই ইউনিফর্ম পরা হতে হবে, সেটা হোক রিটায়ার্ড বা ইন সার্ভিসে থাকুক, নো ম্যাটার। মানে সে আগে চাকরি করতো, এখন চাকরি করে না, এটা কোনো কনসার্ন না, কিন্তু সে চাকরি করতো, ঠিক আছে। তার মানে আর্মি, নেভি, এয়ারফোর্স এই তিনটা বাহিনীর যারা ইউনিফর্ম কারেন্টলি আছে অথবা ছিল, রিটায়ার্ড নাও, তাদের সন্তানরা, শুধু নাতি না, জাস্ট সন্তানরা হচ্ছে এই স্পেশাল কোটার আওতাভুক্ত। এছাড়াও যারা বিউপিতে পার্মানেন্ট টিচার্স তাদের সন্তান, অথবা বিউপিতে যারা পার্মানেন্ট স্টাফ তাদের সন্তান, এবং এছাড়াও বিউপি সিনিয়র সিন্ডিকেটস মেম্বার যারা আছেন তাদের সন্তান, তারা এই 37% কোটার আওতাভুক্ত। তাদের সন্তানরা শুধু পাবে, তাদের ভাই, তাদের বোন বা তাদের নাতি তারা কিন্তু পাবে না এটা, ঠিক আছে। ফ্রিডম ফাইটার্স কোটা, এটা হচ্ছে 2% কোটা, ঠিক আছে। ট্রাইবাল মানে উপজাতীয় কোটা যারা, তাদের জন্য 1%। তার মানে 37, 20, 37, 2 and 1, দ্যাট মিনস টোটাল 40% কোটা। আর বাকি 60% কোটা হচ্ছে জেনারেলদের জন্য। তার মানে জেনারেলদের সিটটা কিন্তু বেশি। ফিজিক্যাল ডিসেবিলিটিস মানে শারীরিকভাবে যারা প্রতিবন্ধী তাদের জন্য বিউপিতে কোটা আছে, তবে সেটা নির্দিষ্ট যে সিট সেই সিটের বাহিরে স্পেশাল কনসিডারে তাদেরকে সিট দেওয়া হয়। সো এই কোটার ইস্যুটা সবার কাছে ক্লিয়ার টু এভরিওয়ান? সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটু লাস্ট বিউপির পরীক্ষার পরিসংখ্যানটা একটু দেখি যে কি পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। দেখো, বিউপিতে টোটাল অফিসিয়াল সিট হচ্ছে 1500 এবং অ্যাকুরেটলি 1500 ভর্তি করানো হয়েছে গত সেশনে। টোটাল ডিপার্টমেন্টস হচ্ছে 18। এই 1500 সিটের এগেনস্টে পরীক্ষা দিয়েছিল 87,354 জন পরীক্ষার্থী। তার মানে পার সিটে পরীক্ষার্থী ছিল 58 জন। এখন বলে রাখি, এখানে দেখো, এখানে পার সিটে 58 জন, বুঝছো, কিন্তু বুয়েটে পার সিটে অনেক কম। তার মানে কি বুয়েটে থেকে বিউপিতে কম্পিটিশন বেশি বলবা? বলো তো, বলো। একদমই না, কারণ এই পার সিটে কতজন পরীক্ষা দিচ্ছে এইটা কম্পিটিশনকে ফুললি রিপ্রেজেন্ট করে না। কারণ এই 58 জনের মধ্যে অলমোস্ট 80%ই হচ্ছে নামে পরীক্ষা দেয়, বাকি 20% মধ্যে ফাইটিংটা হয়। কিন্তু ডিফারেন্টলি, মানে আমরা যদি ভিন্নভাবে বলি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হয় ওখানে আবার ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রিপারেশনের পরীক্ষা দেয়, তো ওখানে পার সিটে 20 জন না 25 জন সেটা কনসিডারেবল না, কারণ ওই 20 জন 25 জনের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু প্রিপারেশন নিয়ে আসে, তার মানে তাদের মধ্যে ফাইটিংটা ভালো হয়। বোঝা গেছে বলো তো? তার মানে পার সিটে কতজন পরীক্ষা দিচ্ছে এইটা তোমার কনসার্ন হওয়া উচিত না। তোমার কনসার্ন হওয়া উচিত আমি আমার জায়গা থেকে ওয়েল প্রিপেয়ার থাকবো, আমি আমার জায়গা থেকে ভালো প্রিপারেশন থাকবো। আলটিমেটলি ওই যে যারা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে তাদের সাথেই তোমার ফাইটিংটা হবে, বাকিদের সাথে না। বাকিদেরকে তুমি কাউন্টই করবে না, ঠিক আছে। আচ্ছা, এফএসটিতে স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি পরীক্ষা দেয়। মজার বিষয় হচ্ছে এফএসটিতে সবচেয়ে বেশি ওয়েটিং লিস্টও দেয়, কারণ হচ্ছে বিউপি মেইনলি আর্টস অ্যান্ড বিজনেস স্কুলের জন্য বেশি পপুলার। কারণ ম্যাক্সিমামই দেখো এফবিএস, এফএডাবল বা এফট্রিপলএস টার্গেটই সেকেন্ড টাইম বেশি প্রিপারেশন নেয়, কারণ ওগুলোতে সিট বেশি, ওগুলোর জন্য বিউপি অনেক বেশি রিনাউন্ড। এই কারণে এফএসটিতে যারা পরীক্ষা দেয় সংখ্যাটা বেশি, কারণ অনেক বেশি স্টুডেন্ট সায়েন্সের থাকে, এবং বর্তমান সময় তোমরা নিজেরাই দেখো যে কী পরিমাণ A+ পায়। তো সেই হিসাবে সবাই যেহেতু আগে পরীক্ষা হয়, এই কারণে এফএসটিতে পরীক্ষাটা দেয়। কিন্তু এদের ম্যাক্সিমামই টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল বুয়েট, রুয়েট, কুয়েট, এমআইএসটি, বুটেক্স, আইইউটি, ওগুলো টার্গেট থাকে। সো তারা পরীক্ষা দেয়, চান্স তো পায়, কিন্তু থাকে না আলটিমেটলি। এই কারণে এত বেশি ওয়েটিং লিস্ট। সোফার এফএসটিতে 7টা ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ওয়েটিং লিস্ট অনেক লেন্দি, মানে অনেক বড়। গত সেশনে 8টা ওয়েটিং লিস্ট দেওয়া হয়েছিল, তার মানে বুঝতেই পারছো অ্যারাউন্ড প্রায় 5 থেকে 6 হাজার পর্যন্ত মেরিট চলে যায় এফএসটির ক্ষেত্রে। সো একটু গুছিয়ে অ্যাটলিস্ট একটা মিড গ্রেডের পরীক্ষা দিলে সম্ভাবনা থাকবে, কিন্তু অবশ্যই আমরা মন্দের ভালো হবো না, আমরা ভালোর ভালো হবো। দ্যাট মিনস আমাদেরকে ভালো প্রিপারেশনেই এফএসটিতে পরীক্ষা দিতে হবে। আর এই যে ওয়েটিং বেশি দেয়, এটা আমাদের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, ঠিক আছে। এফবিএসে সব ইউনিভার্সিটিতেই এফবিএস বা বিজনেসের ফ্যাকাল্টিতে কম পরীক্ষার্থী থাকে, কারণ এইচএসসি লেভেলে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্সে পড়ে, না হয় আর্টসে পড়ে, বিজনেসে একটু কমই থাকে। এই কারণে বিজনেসের স্টুডেন্ট কম, পরীক্ষার্থী কম। এফবিএসে প্রতি বছরই 10-11 হাজার এরকম পরীক্ষার্থী থাকে। গত সেশনে 11,000 সামথিং ছিল 500 সিটের এগেনস্টে। দ্যাট মিনস পার সিটে 22 জন, আর এফএসটিতে পার সিটে ছিল 114 জন। ইউজ কিন্তু আলটিমেটলি ওয়েটিং অনেক বেশি দেয়, সো এটা আলটিমেটলি থাকে না, পার সিটের কম্পিটিশনটা খুব বেশি থাকে না আর কি, ঠিক আছে। আচ্ছা, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, এফএডাবলএস, এখানে
প্রতি বছর এরকম 22, 23, 24 এরকম পরীক্ষার্থী থাকে, ঠিক আছে। সো গত সেশনে 23,000 সামথিং ছিল 400 সিটের এগেনস্টে, দ্যাট মিনস পার সিটে 59 জন পরীক্ষা দিয়েছিল। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এখানে 18,000 সামথিং, এখানে একটু ড্রপ করেছে। গত সেশনে, আগের সেশনে 20,000 প্লাস ছিল, গত সেশনে একটু অ্যাপ্লিকেশন কমেছে আর কি। তো এখানে 300 সিটের এগেনস্টে 18,000 সামথিং, দ্যাট মিনস পার সিটে 60 জন ছিল। সো টোটালি যদি বলি 87,000 সামথিং, যেটা বিউপির ইতিহাসে সবচেয়ে বেশি পরীক্ষার্থী, এবং এটা প্রতি বছরই বাড়ছে। এর কারণ হচ্ছে বিউপির পপুলারিটি বাড়ছে, আবার এসএসসি বা এইচএসসি লেভেলে পরীক্ষার্থী বাড়ছে, রেজাল্ট ভালো হচ্ছে, আগে পরীক্ষা নিচ্ছে বিউপি, এই কারণে স্টুডেন্টরাও বিউপির প্রতি একটা আগ্রহ দেখাচ্ছে, ঠিক আছে। তবে মজার বিষয় হচ্ছে এখানে 87,000-এর মধ্যে ম্যাক্সিমামই থাকে সেকেন্ড টাইমার্স। আর কারণটা হচ্ছে সেকেন্ড টাইমারে বিউপি সম্পর্কে জানে বেশি, আর ফার্স্ট টাইমারে ম্যাক্সিমাম আবার ঢাকা ইউনিভার্সিটি ডেডিকেটেড হয়। তো বিউপিতে ম্যাক্সিমামই আবার দেয় পরীক্ষা অনেকে, যে চান্স পেলে একটা ব্যাকআপ থাকলো, আবার অনেকে না। যেমন আমাদের এখানে অনেক ফার্স্ট টাইমার ভর্তি হয়, কেন ভর্তি হয়? কারণ তারা আবার প্রপারলি বিউপিকে মেন টার্গেট রেখে পরীক্ষা দেয়, কারণ অনেকের বিউপি ভালো লাগে তাই, ঠিক আছে। কিন্তু মেনলি যেহেতু জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলোতে সেকেন্ড টাইমাররা বেশি থাকে, এবং চান্সের রেশিওটাও সেকেন্ড টাইমাররা বেশি, প্রিপারেশন তাদের ভালো থাকে, এই জন্য তারা বেশি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। আর ফার্স্ট টাইমারও যারা এই যে আগের থেকে প্রিপারেশন নিচ্ছে, আগের থেকে ডেডিকেটেড, তারাও কিন্তু সেকেন্ড টাইমারদের মতোই থাকে, বরং আরও বেশি একটা রিল্যাক্সেশন কাজ করে, কি যে আমার তো অপশন আছে। সো যারা যে এখন থেকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, বাকিদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে তারা, এবং সেকেন্ড টাইমারদের থেকে মতোই তারা প্রিপারেশন নিবে আর কি। আবার একইভাবে সেকেন্ড টাইমারও তো এখন থেকে যারা নিচ্ছে তারা এগিয়ে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি গত বছরের পরিসংখ্যান অনুযায়ী আমাদের প্রিপারেশনটাকে সেভাবে সাজাতে হবে। তবে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দেখে, পার সিটের ক্যান্ডিডেটস দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আলটিমেটলি তোমার প্রিপারেশন তোমাকে বলে দিবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, মনে থাকবে সবার। তো সেই হিসাবে আমাদের জায়গাটাকে ঠিক রাখতে হবে, আমাদের প্রিপারেশনটাকে ঠিক রাখতে হবে, ওকে। সো এই হচ্ছে অ্যাবাউট আওয়ার ফার্স্ট সেগমেন্ট। আমরা অলরেডি বলেছি উই হ্যাভ ডিভাইডেড আওয়ার ফুল প্রেজেন্টেশন ইন্টু 3 সেগমেন্টস। ফার্স্ট সেগমেন্টে ছিল অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা জানবো, বিউপির জেনেছি। সেকেন্ড সেগমেন্টে এই যে অ্যাডমিশন টেস্টের প্রসিডিউর, এইটার এগেনস্টে আমরা কতটুকু প্রিপেয়ার্ড বা আমরা কীভাবে প্রিপারেশন নিব সামনের সময়, এখন আমরা সেই সেকেন্ড সেগমেন্ট নিয়ে কথা বলবো। যে সেগমেন্টটা হচ্ছে একান্তই আমরা এখন একাডেমিক্যালি কিছু ডিসকাস করব, যে কী প্রিপারেশন নেওয়া উচিত, কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, ওকে। দেখো, যেহেতু বিউপি আমাদের প্রাইম টার্গেট, সো এত আগে থেকে আমরা কেন প্রিপারেশন নিচ্ছি? অবশ্যই একটা ওয়েল অর্গানাইজড প্রিপারেশন নিতে হবে, আর ওয়েল অর্গানাইজড প্রিপারেশনের জন্য এনাফ টাইম প্রয়োজন হবে। আমাদের হাতে এনাফ টাইম হচ্ছে, মোর দেন এনাফ টাইম আছে। এই টাইমটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করব। আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অলরেডি স্ট্যাবলিশড। প্রতি সেশনে যেই ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের, সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আমরা প্রতি সেশনে আমাদের পুরো একাডেমিক সেগমেন্টটাকে সাজিয়ে থাকি। সো উই আর দ্য ফার্স্ট যারা হচ্ছে দুইটা সেগমেন্টে প্রিপারেশন নিয়ে। আমাদের এখানে তোমরা আজকে যারা অ্যাডমিট হয়েছো বা আজকে থেকে যারা জানা শুরু করেছো, যদি বেঁচে থাকি আমাকেই লাস্ট ক্লাসে তোমরা পাবা। আর লাস্ট ক্লাসটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর হয়, ঠিক আছে। এবং ওই ক্লাস ছাড়াও একটা লাস্ট স্পিচ নামে আমাদের একটা ক্লাস হয়, লাস্ট স্পিচ নামে একটা ক্লাস হয়। ওই ক্লাসটা আমি নেই, মানে আজকে যেমন শুরু করেছি ঠিক তেমনি আমি কনক্লুড করি, একেবারে বিউপির পরীক্ষা 2 দিন আগে সেই ক্লাসটা হয়, ঠিক আছে। সো বেঁচে থাকলে অবশ্যই আমাকে পাবা, ঠিক আছে। যাই হোক, আজকে থেকে জার্নি শুরু হচ্ছে, পুরো সময়টা আমাদের সাথে থাকবা। অন্য কোচিংয়ের মতো 2 মাস বা একটা কোর্স কমপ্লিট, দ্যাট মিনস তোমাকে চিনবে না, তোমার সাথে সম্পর্ক থাকবে না, ওরকম না। এবং কি বিউপির পরীক্ষা দেওয়ার পরেও এই যে রেজাল্ট, ওয়েটিং লিস্ট, সেগুলো আমাদের সাথে তোমার কানেকশন থাকবে। আর তার চেয়ে বড় কথা, আমরা শুধু বিউপির জন্য না, বিউপির পরে প্রায় 2 মাস সময় থাকে হচ্ছে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং ইউনিভার্সিটি, সেগুলোর জন্য পড়াবো। সেই সাথে মেরিটাইম ইউনিভার্সিটি আছে, মেরিটাইম ইউনিভার্সিটির জন্য আমরা পড়াবো। যাই হোক, আওয়ার এক্সক্লুসিভ প্ল্যানিং ফর বিউপি মিশন, আমাদের বিউপির মিশনের জন্য যে এক্সক্লুসিভ প্ল্যানিংটা রয়েছে, এই প্ল্যানিংটা আমরা 2টা সেগমেন্টসে ভাগ করেছি। 2 সেগমেন্টস স্পেশাল প্রিপারেশন হচ্ছে আমাদের। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে স্পেশাল রেগুলার কেয়ার, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে এক্সক্লুসিভ ইন্টেন্সিভ কেয়ার। বাট হোয়াট ইজ দ্য কোড ডিফারেন্স? এই মূল পার্থক্যটা কি? দেখো, উই হ্যাভ সিলেবাস ফর বিউপি। ওই সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য আমাদের একটা অর্গানাইজড কোর্স আউটলাইন আছে। সেই কোর্স আউটলাইনের মাধ্যমে আমরা ইন ডিটেইলসে একেবারে ইচ অ্যান্ড এভরি টপিকস পড়বো। কোনো ইম্পর্ট্যান্ট লেস ইম্পর্ট্যান্ট বলে কিছুই নাই। কারণ এত আগে প্রিপারেশন নিয়েও যদি তুমি এমন থাকো, বাছাই করো, তাহলে বিষয়টা কেমন হয়ে গেলো না? তাহলে তো সেই ফার্স্ট টাইমের মতোই হয়ে গেল। আমরা তোমার বেসিক কী ছিল, তুমি ফার্স্ট টাইম কী পড়েছো, কী পড়ো নাই, দিস ইজ অ্যাবসোলিউটলি নট আওয়ার কনসার্ন। আমাদের কনসার্ন হচ্ছে তোমাদেরকে আমরা রিসিভ করেছি
একেবারে ফ্রেশ হিসেবে, একেবারে ফ্রেশার্স হিসেবে, জিরো থেকে তোমাদেরকে সকল কিছু শেখানো হবে। আর সেই হিসেবে আমাদের স্পেশাল রেগুলার কেয়ারটা, এখানে আমাদের বিউপির সিলেবাসটা একটা প্রপার কোর্স আউটলাইনের মাধ্যমে কমপ্লিট করা হবে। দেন সার্কুলার দেওয়ার পর আমরা হাতে পাবো 1 থেকে 1.5 মাস সময়। এখন 1 থেকে শেষ, তুমি কি বিউপির মনে করো যে কোনো পরীক্ষার আগের রাতে ফুল সিলেবাস কমপ্লিট করো? আমাকে একটু বলো তো, এমনটা কি হয়? হয় না। আবার কোনো একটা পরীক্ষার 1 মাস আগে কি ফুল সিলেবাস কমপ্লিট করো বলো তো? কমপ্লিট করো না, তাই না? তো ওই 1 মাস কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট করার জন্য না। তাহলে ওই 1 মাস কিসের জন্য? ওই 1 মাস হচ্ছে এই যে ইন্টায়ার টাইমে এই যে আমরা ফুল কোর্সটা কমপ্লিট করছি স্পেশাল রেগুলার কেয়ারের মাধ্যমে ইন ডিটেইলসে, এর মধ্য থেকে সবচেয়ে এক্সক্লুসিভ, সবচেয়ে কমন উপযোগী যেই টপিকসগুলো থেকে বারংবার বিউপিতে কোয়েশ্চেন্স হতে পারে, সেইটার বেসিসে হচ্ছে আমাদের লাস্ট 1.5 মাসের কোর্স। সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইন্টেন্সিভ কেয়ার। তার মানে এই যে আজকে থেকে যারা আমাদের সাথে তোমাদের মিশন শুরু করেছো, আজকে থেকে বিউপির এক্সাম এবং বিউপির এক্সামের পর আবার জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম পর্যন্ত আমাদের এখানে তোমাদের ফুল জার্নিটা পাবে। তুমি ফার্স্ট টাইম হও, সেকেন্ড টাইম হও, এটা একদমই কনসার্ন না। কনসার্ন হচ্ছে পুরো অ্যাডমিশন জার্নিতে আমাদেরকে তোমাদের পাশে পাবে, উইদিন ক্লাস অ্যান্ড উইদাউট ক্লাস। ওকে, আচ্ছা, কি কি সেগমেন্ট আমাদের জন্য, মানে আমাদের পুরো 2টা সেগমেন্টে কি কি সাব সেগমেন্টগুলো রয়েছে আমি একটু দেখি। দেখো, আমাদের স্পেশাল ক্লাসেস রয়েছে, বাংলার জন্য ক্লাস হচ্ছে, ইংলিশের জন্য ক্লাস হচ্ছে, জিকে ম্যাথস এবং আইকিউর জন্য ক্লাস হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এক্সক্লুসিভ প্ল্যানিং ফর বিউপি জিকে। জিকে আলাদা কেন প্রায়োরিটি দিলাম? দেখো, জিকেতে আলাদা প্রায়োরিটি দেওয়ার কারণ হচ্ছে বাংলা ইংলিশ এইচএসসি লেভেল থেকে পড়ে আসি, সবাই কম বেশি প্রিপেয়ার এবং অলমোস্ট ম্যাক্সিমাম ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা অনেকটা সেম থাকে। কিন্তু জিকেটা ইউনিভার্সিটি ভ্যারি করে। তুমি জাহাঙ্গীরনগরের জিকের সাথে বিউপি জিকেকে কমপ্লিটলি মিলাতে পারবে না, আবার বিউপির জিকের সাথে জাহাঙ্গীরনগর জিকেটাকে কমপ্লিটলি মিলাতে পারবে না। আর আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই জিকের জায়গাটাকে আলাদা করে রাখতে চাই, যেন তারা এই জায়গা থেকে এটা একটা এক্সক্লুসিভ ওয়েপেন হয় তাদের জন্য। এই কারণে আমরা এই জিকেটাকে আলাদা গুরুত্ব দিই। মজার বিষয় হচ্ছে, একটু পর আবার দেখাবো, এটা এফবিএস মনে করো। ফর এক্সাম্পল, তুমি 35-এর মধ্যে, মানে যদি মনে করো কাট মার্কস 35 এফবিএসে, কিন্তু তুমি 10-এ 10টা জিকি পারো, তাহলে তোমার 35 পাওয়াটা কি অনেক সহজ হয়ে যাবে না বলো তো? সহজ হবে কি বলো তো? হবে কিন্তু, তাই না? আচ্ছা, অনেকেই আছে যারা ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে টার্গেট রাখে, তারা কিন্তু জিকে পারে না বা জিকে পড়ে না, বুঝছো? কিন্তু তারা বিউপিতে পরীক্ষা দেয়। সো লাস্ট মোমেন্টে শুধুমাত্র জিকের জন্য আমাদের এখানে ভর্তি হয়, কারণ বিউপিতে জিকেটা লাগছে, বুঝতে পেরেছ? তো সব কিছু মিলে জিকেটা আলাদা একটা পয়েন্ট, এই আলাদা পয়েন্টকে আলাদা গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য এটাকে নিয়ে আমাদের আলাদা গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে এটা আমি একটু পর দেখাবো, ঠিক আছে, এক্সাম্পল সহ। স্পেশাল উইকলি টেস্ট প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো হবে সেইটার বেসিসে প্রতি সপ্তাহের শেষে মানে ফ্রাইডেতে আমাদের উইকলি টেস্ট হবে, এবং এই উইকলি টেস্টের কোয়েশ্চেন্স বিউপির প্যাটার্নকে ফলো করা হবে। আমাদের প্রত্যেকটা এক্সাম বিউপির কোয়েশ্চেন্সের প্যাটার্ন ফলো করে অ্যারেঞ্জ করা হবে, এবং বিউপির মতো করেই রেজাল্ট তৈরি করা হবে। মানে বিউপির মতো করে নেগেটিভ মার্কস দেখানো হবে তোমাকে, তুমি কয়টা ভুল করেছো, কয়টা সঠিক করেছো, আমাদের কোচিংয়ে তোমার মেরিট পজিশন কত, এই সব কিছু মিলিয়েই আমাদের সবগুলো পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হবে। স্পেশাল মান্থলি টেস্ট প্রতি মাসে যা যা পড়ছি সেইটার বেসিসে আমাদের মান্থলি টেস্ট হবে। স্পেশাল মক টেস্টকে তোমরা অনেকে মডেল টেস্ট বলো, আমাদের এখানে আমরা মক টেস্ট বলি আর কি। যাই হোক, মডেল টেস্ট হবে, তার মানে এফএসটি, এফবিএস, এফএডাবলএস, এফট্রিপলএসে বিউপিতে যেই মার্কস ডিস্ট্রিবিউশনে পরীক্ষা হবে সেম মার্কস ডিস্ট্রিবিউশন মানে বিউপির মতো করে এই মক টেস্টটা অ্যারেঞ্জ করা হবে, যেটা হচ্ছে ফুল লেন্থ এক্সাম, ঠিক আছে? স্পেশাল ওভারভিউ টেস্ট একেবারে লাস্ট স্টেজে গিয়ে সাবজেক্ট ভিত্তিক ফাইনালি আরেকটা ওভারভিউ দেওয়ার জন্য আমরা এই স্পেশাল ওভারভিউ টেস্টটাকে অ্যারেঞ্জ করে থাকি। এক্সক্লুসিভ সাবজেক্ট ওয়াইজ সাজেশন বুকস, আমরা তোমাদেরকে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই প্রোভাইড করব। আমাদের পুরো একাডেমিক কার্যক্রম অনলাইনে, কিন্তু আমাদের বইগুলো তোমাদেরকে হার্ড কপি প্রোভাইড করা হবে, যেটা তোমার বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বিউপি কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড মডেল টেস্ট বুক, অর্থাৎ আমরা মডেল টেস্ট পরীক্ষা অ্যারেঞ্জ করব, কিন্তু সেই সাথে বাসাও নিজে নিজে প্র্যাকটিস করার জন্য আলাদা একটা মডেল টেস্ট বই থাকবে এবং বিউপির কোয়েশ্চেন ব্যাংক থাকবে, এবং ওই মডেল টেস্ট বইয়ে ওএমআর শিট থাকবে, কারণ আমাদের এখানে তুমি অনলাইনে পরীক্ষা দিচ্ছ, কিন্তু ওএমআর শিটও প্র্যাকটিস করা উচিত, তাই না? তো এই মডেল টেস্ট বইয়ের সাথে ওএমআর শিটও দেওয়া থাকবে, যে ওএমআরে তুমি দাগিয়ে দাগিয়ে প্র্যাকটিস করতে পারবে। রিডিং ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা ক্লাসের জন্য আমাদের ক্লাস স্লাইড থাকবে, যে স্লাইডগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, আমাদের স্লাইডগুলো থেকে তুমি যথেষ্ট পরিমাণ কোয়েশ্চেন্স কমন পাবা বিউপিতে, কারণ প্রত্যেকটা স্লাইড আজকে একদিনে তৈরি হয় নাই, প্রায় 6 বছরে এই স্লাইডগুলো তৈরি হয়েছে। 6 বছর মানে কি, প্রতি বছর সময়ের সাথে তাল মিলিয়ে আপগ্রেড হচ্ছে।
গত সেশনে যেটা ছিল এই সেশনে সেইটার ভিত্তিতে নতুনভাবে যে আপগ্রেডেশন প্রয়োজন সেটা করা হয়েছে। এভাবে গ্র্যাজুয়ালি এই 6 বছরে কী হয়েছে, স্ট্যাবলিশ একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়েছে, স্ট্যাবলিশমেন্ট হয়েছে। ঠিক আছে, তো প্রতিটা ক্লাসের জন্য তোমার রিডিং ম্যাটেরিয়ালস থাকবে, মানে ক্লাস লাইট থাকবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ফর ইচ মান্থ, প্রত্যেকটা মাসে বিভিন্ন ইনফরমেশন আপডেট হচ্ছে, নতুন নতুন তথ্য পাচ্ছি, সেইটার জন্য তোমাদেরকে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হবে। স্পেশাল ভোকাবুলারি শিট, বিউপির এফবিএস স্পেশালি, এফবিএসে অলমোস্ট আউট অফ 25 মধ্যে, ঠিক আছে, মোর দেন 15, ঠিক আছে, মানে 15-এর বেশি, এবং কিছু ক্ষেত্রে আরও বেশি, কারণ অনেক সময় সেন্টেন্স কমপ্লিশন আসে। আবার এছাড়াও সেন্টেন্স কারেকশনও কিন্তু ভোকাব জানতে হয়। আবার এছাড়াও প্যাসেজ সলভিংও আমাদের জানতে হয়, ভোকাব জানতে হয়। সো আলটিমেটলি এফবিএসে ভালো করার বিকল্প ভোকাব ছাড়া হয় না। এফবিএসে ইংলিশে ভালো করতে হলে ভোকাব জানতে হয়। এই কারণে তোমাকে ভোকাবুলারির জন্য আমাদের বইয়ে থাকবে, কিন্তু আরও ভোকাবুলারির স্কিলস গেইন করার জন্য আলাদা করে আমরা একটা ভোকাবুলারি শিট দিব তোমাদেরকে, যেন এফবিএসসি স্পেশালি বেশি ভোকাব আসে। এখন পুরো এফবিএসসি ইংলিশটাই ভোকাবুলারি বেসিস, তো সেই ভোকাবুলারিতে ভালো করার জন্য আলাদা শিট দেওয়া হবে। ঠিক আছে, আর FA++ বা F3+ ভোকাবুলারি খুব কঠিন হয় না, ইন জেনারেল কোশ্চেন্স ওইটা। ঠিক আছে, বিসিএস প্যাটার্ন হয় ওইটা। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস শিট, দেখো তোমরা জানো বিউপির FBS-এ এবং F3+-এ প্যাসেজ আসে, মানে রিডিং কম্প্রিহেনশন আসে। সো এটা কমন আনকমনে কিছু না, এটা হচ্ছে প্র্যাকটিসের ইস্যু, মানে একটু প্র্যাকটিস রাখতে হয়। সো এটা প্র্যাকটিসের জন্য আলাদা শিট দেওয়া হবে। এক্সক্লুসিভ ইন্টেন্সিভ সাজেশন, এত কিছুর পরে লাস্ট 10 দিন সব বই শেষ করা ইম্পসিবল, সব ম্যাটেরিয়াল শেষ করা ইম্পসিবল। তাহলে ওই 10 দিন আসলে কি করবা, ঘুমাবা? না, ওই 10 দিনও পড়তে হবে, ওই 10 দিনের মতো করে। তো ওই লাস্ট 10 দিনের প্রিপারেশনটাকে র্যাপ আপ করার জন্য, খুবই ইফেক্টিভলি র্যাপ আপ করার জন্য আমাদের লাস্ট সাজেশন এক্সক্লুসিভ ইন্টেন্সিভ সাজেশন দেওয়া হবে তোমাকে, এবং ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস অ্যাজ পার ইনস্ট্যান্ট নিডস। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে তাৎক্ষণিক বিভিন্ন ম্যাটেরিয়ালস দিতে হয়, এই কারণে এই ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হবে। তার মানে দেখো আলটিমেটলি এখানে যত ম্যাটেরিয়ালস আছে, দেখো তো তোমার প্রিপারেশনের জন্য আর বাইরে কিছু প্রয়োজন আছে কিনা। দেখো তার মানে স্পেসিফিক্যালি ক্যাটাগরি ওয়াইজ যদি বলি, এগুলি হচ্ছে আমাদের মেইন ম্যাটেরিয়ালস, এই সবগুলো তোমরা তোমাদের প্রয়োজনে পাবে। ঠিক আছে, ওকে। সো দেখো আর এক্সক্লুসিভ ওয়েপেন্স, যে বইগুলো তোমরা পাবা, দেখো বাংলার জন্য হচ্ছে আমাদের রোডম্যাপ 1, এটা হচ্ছে স্পেশাল সাজেশন বুক ফর বাংলা। রোডম্যাপ 2 ফর ইংলিশ, বিউপিস ইংলিশ, এটা বিউপির ইংলিশের জন্য। রোডম্যাপ 3 বিউপিস ইংলিশ ভার্সন জিকের জন্য এটা। ঠিক আছে, রোডম্যাপ বিউপি ম্যাথ স্পেশাল, এটা হচ্ছে বিউপির FBS-এ ম্যাথসের জন্য এটা। ঠিক আছে, বিউপি কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড মডেল টেস্ট এক্সারসাইজ, এটা হচ্ছে বিউপির কোয়েশ্চেন ব্যাংক থাকবে প্রিভিয়াস 7 থেকে 8 বছরের, এবং সেই সাথে মডেল টেস্ট থাকবে। এখানে মডেল টেস্ট আমরা তো নিবই, সাথে ওই যে কিছুক্ষণ আগে বলেছি, সাথে এই বইটার মধ্যেও থাকবে। ঠিক আছে, ওকে। এই সবগুলো বই সব ইউনিভার্সিটির জন্য ইফেক্টিভ, জাস্ট বিউপিকে ফোকাস করে করানো হয়েছে। ঠিক আছে, বাট ফুল সিলেবাস কভার করা আছে প্রত্যেকটা বইয়ে। ঠিক আছে, আচ্ছা। দেন জাহাঙ্গীরনগর, আমরা জানি বিউপির পরে জাহাঙ্গীরনগরের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। জাহাঙ্গীরনগর স্পেশাল জিকেটা আলাদা, তুমি বিউপির জন্য জিকে পড়লে 60% জিকে কভার হবে ফর জাহাঙ্গীরনগর, বাকি 40% জিকে এক্সট্রা, সেটা হচ্ছে সাবজেক্ট রিলেটেড জিকে, ওইটা পড়তে হবে। সো ওই জিকে সহ ওভারঅল একটা কম্প্যাক্ট বা কম্বাইন্ড বই হচ্ছে আমাদের রোডম্যাপ জাহাঙ্গীরনগর স্পেশাল বইটা। তারপর কি বলেছিলাম, বিউপির পরীক্ষার ঠিক 10 দিন আগে আমাদের এক্সক্লুসিভ ইন্টেন্সিভ সাজেশন প্রোভাইড করা হয়। তো এই রোডম্যাপ ইন্টেন্সিভ সাজেশনটা হচ্ছে আমাদের ওই 10 দিন আগে দেওয়া হয়। আরেকটা হচ্ছে ভাইভা গাইড। এখন বিউপিতে গত সেশনে ভাইভা ছিল না, আগের সেশনে ভাইভা ছিল না, এই কারণে ভাইভা গাইডটা প্রয়োজন হয় নাই। ফর এক্সাম্পল বা ইন কেস এবার যদি ভাইভা থাকে তখন আবার এটা প্রয়োজন হবে, তখন আবার এটা পাবা। ঠিক আছে, ওকে। সো আমাদের নিউ একটা বই আসছে এটা এই সেশনে, সেটা হচ্ছে রোডম্যাপ স্পেশাল ওভারভিউ ফর বিউপি FST, অর্থাৎ বিউপির FSTর জন্য প্রতি বছরই আমরা অনেক নক পাই, কিন্তু গত বছর অনেক বেশি মেসেজ পেয়েছিলাম যে FSTর কোর্স রান করতে হবে। তো এই সেশন থেকে বিউপির FSTর জন্য আমাদের কোর্স আছে, এই কারণে বিউপির FSTর জন্য আমাদের বইও বের হতে যাচ্ছে, সেটা হচ্ছে ওভারভিউ বুক। কারণ সায়েন্সের প্রিপারেশন ইন জেনারেলি অলমোস্ট ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেম, এই সেম প্রিপারেশনের মধ্যে থেকে বিউপির জন্য যে আলাদা একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে প্রেজেন্ট করার জন্যই হচ্ছে আমাদের রোডম্যাপ স্পেশাল ওভারভিউ ফর বিউপি FST। এটা খুব শীঘ্রই আসছে, কাজ চলছে, কয়েক মাসের মধ্যেই চলে আসবে এটা। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাটেরিয়ালস ডিটেলস। ওকে, সো দ্যাটস অল ফ্রম প্রেজেন্টেশন স্লাইড, বাট ক্লাস কিন্তু এখানেই শেষ না।
ঠিক আছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন স্লাইড। এখন আমরা চলে যাব একটু একাডেমিক ডিসকাশন করব। আমাদের সিলেবাস আছে আমরা জানি, যেটা তোমাদের অ্যাডমিশন সময় দিয়ে দেওয়া হয়েছে, আমাদের কোর্স আউটলাইন আছে। এখন সেই সিলেবাস এবং কোর্স আউটলাইন নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। ওকে, দেখো, okay, so this is our syllabus for BUP, FBS, FASS and FSSS অর্থাৎ বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড ম্যাথসের সিলেবাস হচ্ছে এইটা। এখানে প্রতিটা সাবজেক্টের জন্য A to Z যা লাগবে বিউপিতে সমস্ত কিছু লিস্ট করা আছে। দেখো আমরা একটু বাংলার দিকে যদি চোখ বুলাই, বাংলা প্রয়োজন তোমার FASS এবং FSSS, ঠিক আছে। দেখো বাংলা ভাষা ও প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস। মজার বিষয় হচ্ছে তোমরা এখানে অনেক ম্যাক্সিমাম কিন্তু সেকেন্ড টাইমার্স, তোমরা অবশ্যই ফার্স্ট টাইম কোথাও না কোথাও পড়েছো। আমার কথার সাথে বাস্তবতা মিলিয়ে দেখবা। এই তো আমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু এই টপিকসটা পড়ানো হবে। একটু আমাদের ক্লাসটা করার পর তুমি দেখবা যে ওই ক্লাসের কয়টা তথ্য তুমি ফার্স্ট টাইম জানতা, বা তোমরা তো ফার্স্ট টাইম কোথাও না কোথাও পড়েছো, সেখানে কি পড়ানো হয়েছিল আর তোমরা নতুন করে কি শিখছো। এখানে এই টপিক্সের ইন ডিটেলস সব পড়ানো হবে যেটা লাগবে অ্যাডমিশন টেস্টে, বুঝতে পেরেছো। কিন্তু ফার্স্ট টাইম তোমরা এটা করো নাই। ফার্স্ট টাইম কী করেছো, এই 2-3টে ইনফরমেশন পড়াতো, ঠিক আছে। ওই 2-3টে ইনফরমেশন দিয়ে তোমাদেরকে একটা মানে আই ক্যাচি হেডিং দিত যে এই 3টা পড়লেই কমন। দেখো বলে রাখি, যদি 3টা পরে তুমি কমন পেয়ে চান্স পেতে চাও, অ্যাডমিশন টেস্ট তোমার কাপ অফ টি না। অ্যাডমিশন টেস্ট মানেই তোমাকে একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে হবে, ওয়েল অর্গানাইজড কম্প্রিহেন্সিভ প্রিপারেশন। তোমার কাছে কমন আনকমন বলে যদি কিছু থাকে বা এই ধরনের চিন্তা ভাবনা আসে যে আমি পরীক্ষায় কমন পাবো কি না, না পেলে কী হবে, তাইলে বুঝতে হবে মেন্টালি এবং অ্যাকাডেমিক্যালি ইউ আর নট এনাফ প্রিপেয়ার্ড ফর অ্যাডমিশন টেস্ট। তোমার মধ্যে এই ধরনের ফিলোসফি গেইন করতে হবে যে কমন আনকমন বিষয় না, একটা কমন পেলো সেটা আমি পাবো, আর আমি সব পড়ে এসেছি, আমার প্রিপারেশন ভালো, সব পড়ার মাধ্যমে যেটা এক্সক্লুসিভ সেটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি। তার মানে যেটাই আসুক আমি পারবো, এই টেন্ডেন্সি নিয়ে যদি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই তুমি অন্যদের থেকে মেন্টালি এগিয়ে থাকবা, অ্যাকাডেমিক প্রিপারেশনে অনেক বেশি এগিয়ে থাকবা। আর এটাই আমাদের কোর ফিলোসফি। এইটাকে পারপাস রেখেই আমরা এই পুরো ডিটেলসে প্রিপারেশন নেব, যেখানে বাংলা ভাষা, প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস ডিটেলসে পড়ানো হবে। এখান থেকে শিওরলি কোয়েশ্চেন্স পাবা, সেটা হতে পারে FASS বা FSSS এবং অথবা 2 ফ্যাকাল্টিতে আসতে পারে, ঠিক আছে। দেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট আসে। দেখো একটি প্রশ্ন থাকবেই, দেখো জেনি বলেই দিচ্ছি এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। তার মানে এই টপিক্সটা একটু অর্গানাইজ হতে পড়তে পারলে এখান থেকে শিওরলি 1 মার্কস। 20-20 পেতে হয় না বাংলাতে, ইংলিশে 40-40 পেতে হয় না চান্স পেতে, জিকেতে 40-40 পেতে হয় না। ওই 100% কমন পাবা এই টেন্ডেন্সি যারা রাখো তাদের জন্য অ্যাডমিশন টেস্ট না। চান্স পেতে অ্যাডমিশন টেস্টে 100-তে 100 লাগে না, আর 100-তে 100 কোনো বই থেকেই কমন আসবে না, এটা বাস্তবতা। আর আমার তো 100 লাগবে না, আমার তো একটা চান্স। আমি অন্যদের থেকে এগিয়ে আছি কিনা সেটা বিষয়। অন্যরা স্বপ্নে মানে ডে ড্রিম নিয়ে এসেছে, সে 100-তে 100 পাবে, কিন্তু তুমি রিয়েলিস্টিক ড্রিম নিয়ে এসেছো যে আমার 100-তে 100 পেতে হবে না, আমার চান্স পাওয়ার জন্য যেটা দরকার আমি ওইটা পাবো। ওই যে দিবা স্বপ্ন নিয়ে এসেছে 100-তে 100 পাবে, তার স্বপ্ন ওই দিবা স্বপ্ন হিসেবেই থাকবে। কিন্তু তোমরা যারা চান্স পাওয়ার জন্য এসেছো, নট 100-তে 100, তুমি অন্যদের থেকে 1 মার্কস হলে বেশি পাবা, এইটা টেন্ডেন্সি থাকবে। এবং আমার চান্স পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমার ওইটুকু লাগবে, এই টেন্ডেন্সি রাখতে হবে, তাহলে ভালো করবা। আর এটা ভালো করতে হলে দেখো তোমার যদি 20-20 কমন আসে বই থেকে, তাও তুমি কিন্তু 20-20 পাবা না, কোনো না কোনো কারণে, সেটা হোক তোমার সাবকনশিয়াস মাইন্ডের কারণে বা অন্য কোনো কারণে 1 থেকে 1.5 মার্কস মিস যাবেই, এটা শিওর। অথবা কিছু বইয়ে ছিল কিন্তু মনে রাখতে পারো নাই, বুঝছো, এই কারণে মার্কস কম হবেই। তো এটাকে ধরেই আগাতে হবে। আর সব টপিক সবার জন্য ইজি থাকে না, তো কিছু টপিকস তুমি এমনি স্কিপ করবা, মানে পড়বা কিন্তু অতটা ভালো করে না, ফর এক্সাম্পল, ঠিক আছে। তার মানে আমাকে এই সব মানে ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেলকে কনসিডার করে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। আর এই জন্যই এখন থেকে প্রিপারেশন শুরু করা। যারা এখন থেকে মানে যত আগে থেকে প্রিপারেশন নিবে তারা সবার থেকে গিয়ে থাকবে। এই কারণে আমরা সবারই ক্লাস শুরু করি, এবং ওই জাস্ট এই ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে শুরু করছি মানে এই না যে শেষ, এই যে ফুল কম্প্যাক্ট ক্লাস কার্যক্রম আমাদের শুরু, ঠিক আছে। প্রত্যেকটা উইকে আমাদের স্ট্রাকচার সাজানো আছে, যা ক্লাস হবে তার বেসিসে ফ্রাইডে এক্সাম হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ধ্বনি এবং বর্ণপ্রকরণ, এখান থেকে একটি কোশ্চেন থাকবে। যুক্তাক্ষর এখন আর খুব একটা আসে না, যেন লিখেও দিয়েছি, আসবেই এমন নিশ্চয়তা নেই। নত্ব এবং সত্যবিধান 100% শিওর এখান থেকে কোশ্চেন আসবেই, এবং সঠিক বানান নির্ণয় এটার মধ্যে অন্তর্গত। আমার কথা বিশ্বাস না হলে তোমাদের সবার কাছে বিগত বছর কোশ্চেন থাকতে পারে, দেখতে পারে এখান থেকে এসেছে কিনা। সো এটা আমরা খুব ভালো করে পড়াবো, ঠিক আছে। পদাশ্রিত নির্দেশক আসতেও পারে, নাও আসতে পারে, কোনো বছর থাকে কোনো বছর থাকে না। সন্ধি এখান থেকে শিওরলি কোশ্চেন থাকবে। দেখো আমি 4টা টপিকস বলি যেখান থেকে 100% শিওর কোশ্চেন পাবা। একটা হচ্ছে নত্ব সত্যবিধান, একটা হচ্ছে সন্ধি, একটা হচ্ছে কারক বিভক্তি, একটা হচ্ছে সমাস। এই 4টা টপিকস থেকে
100% শিওর কোয়েশ্চেন আসবেই। এখন তোমরা কি করো, এই 4টা টপিক্সের সকল এমসিকিউ মুখস্থ করে যাও, কাজ তো হবে না রে বাবা। রুলস বা গ্রামার তো মুখস্থ বেসিস এক্সাম্পল আসবে এমন কোনো গ্যারান্টি নাই। কি করতে হবে, রুলস শিখতে হবে, নিয়ম শিখতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। তো তুমি যদি মনে করো কারকম বিভক্তি জানো, মনে করো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র জানা, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের যেই কোশ্চেন্সে আসুক তুমি পারবা না বলো তো? পারবা কি বলো তো? পারবা। তখন কিন্তু হুবহু কমনে কোনো বিষয়টা তোমার মাথায় থাকবে না। কিন্তু তুমি যদি একটা বই, এই মোটা বই মুখস্থ করে যাচ্ছ, এক তো মুখস্থ থাকবেও না, দ্বিতীয়ত ওইটাই আসবে এক্সাম্পল, এমন কোনো গ্যারান্টি নাই। এই কারণে কী করতে হবে, তুমি যদি কারক বিভক্তিটা জানো, কি কোনটা কোন কারক, দুনিয়া যে কারকই তোমাকে দিক সেই কারকে আনসার তুমি করতে পারবা। তো আমরা তোমাকে ঠিক ওভাবেই কারক বিভক্তি শিখাবো, ওইটা চোরা শিখাবো না। ওই যেমন দেখো ফেসবুক লাইভে ক্লাস হয়, একটা ছোট্ট কৌশল দেখায় দেয় শর্টকাট, তোমরা তো ভাবো ও মাই গড কি সুন্দর ক্লাস, সব হয়ে গেল। কিন্তু ওই একটা ট্রিক দিয়ে কিন্তু সব না, ওইটা জাস্ট একটা কমার্শিয়াল ওয়ে, তোমাকে অনেক টাচ করার জন্য, তোমাকে রিচ করার জন্য এটা একটা স্ট্র্যাটেজি, কমার্শিয়াল স্ট্র্যাটেজি ওইটা, ঠিক আছে? কিন্তু তোমাকে আরও ভালো করে শিখতে হবে, ভালো করে শেখার জন্যই ইন ডিটেলসে ক্লাস, ঠিক আছে? তার মানে কারক বিভক্তি আমরা এমনভাবে শিখাবো, সন্ধি এমনভাবে শিখাবো যেন তুমি সন্ধি কি জানো, তার মানে সন্ধির এক্সাম্পল যেটাই আসুক তুমি যে শিখে গেছো তুমি আনসার করতে পারবা। তার মানে কি বলেছিলাম শুরুতে, কমন আনকমনের বিষয় থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে তোমার মধ্যে এই টেন্ডেন্সি রাখতে হবে যেটাই আসুক আমি আনসার করতে পারবো। কেন? কারণ আমার বেসমেন্টটা অনেক বেশি স্ট্রং, আমি শিখে এসেছি, মুখস্থ করে না, আমি একটা বই মুখস্থ করে আসি নাই, আমি সন্ধি জানি, আমি কারক বিভক্তি জানি, আমি সমাস জানি। তোমরা অনেকেই ফার্স্ট টাইম পড়ে এসেছো, আমি তোমাদেরকে বলবো অবশ্যই কম্পেয়ার করার জন্য যে আগে কি শিখেছো এখন কি শিখবা সামনে, ঠিক আছে? ওকে, তো এরকম আর কি, এরকম প্রত্যেকটা দেখো এই সিলেবাসটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, ওখানে ডিটেলস দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসে সিলেবাসটাকে শো করা হবে। এবং মনে করো আমরা যে ক্লাসে নর্তম সত্যবিধান শিখবো, তখন সেই ক্লাস শুরুর আগে নর্তম সত্যবিধানটাকে দেখানো হবে, কত মার্কসের কোশ্চেন্স হয় সেটা দেখানো হবে। ক্লাস শুধু একাডেমিক প্রিপারেশন না, ক্লাস মানে ওভারঅল গাইডলাইন্স প্রয়োজন, একাডেমিক প্রিপারেশনের প্রয়োজন। সো এই ক্লাসের শুরুতেই হচ্ছে আগে দেখানো হবে আমরা যে টপিক্সটা পড়ছি, এই টপিক্স থেকে কত মার্কসের কোশ্চেন্স হতে পারে, কী প্যাটার্নের কোশ্চেন্স হতে পারে, তারপর সেইটার বেসিসে ক্লাস হবে। এবং যা শিখবো তার মধ্যে কোন কোন কোশ্চেন্স বিউপিতে গত সেশনে বা আগের সেশনগুলোতে এসেছিল সেটাও দেখানো হবে। তার মানে আমরা আমাদের পুরোটাই দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বাংলা সপ্তাহ। এইভাবে এক ক্লাসে দেখানো পসিবল না, আমি জাস্ট ব্রিফিং করলাম। এবার আসি বাংলা সেকেন্ড পার্টে। দেখো এইখানে একটা ট্রিক আছে, এই ট্রিকটা হচ্ছে সবাই তোমাকে বলবে আচ্ছা শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, নতুন সিলেবাস নাকি পুরাতন সিলেবাস। মনে রাখবা আজকে থেকে এই কোশ্চেন্সটা মাথায় রাখবে না, বিউপি শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, ওল্ড সিলেবাস, নিউ সিলেবাস এই ধরনের টার্মসে বিশ্বাসী না। বিউপিতে অ্যাজ ইউজুয়াল যেভাবে কোশ্চেন্স হয়ে আসছে সেটাই হয়। এই যেমন গত সেশনে দেখো পুরাতন সিলেবাস থেকে কিন্তু বাংলা ফার্স্ট পার্টে কোশ্চেন্স এসেছিল, আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেটাও পড়িয়েছিলাম, কারণ আমরা জানি সেটা, বুঝছো? কারণ অন্যরা সেটা জানে না, অন্যরা জানে ঢাকা ইউনিভার্সিটি প্যাটার্ন। তারা দেখো মানে মাথায় রাখবা, বিউপি জাহাঙ্গীরনগর, তোমার এইচএসসিতে যা ছিল হুবহু তাই আসবে না। এখানে এইচএসসি যেটা আছে ওটাকে গুরুত্ব দিয়ে সামগ্রিক কম্প্রিহেন্সিভ যেই সিলেবাসটা আছে সেটাকে কভার করা হবে। অর্থাৎ এখানে আমি একটা এক্সাম্পল দাঁড়া করতে পারি বিসিএস, ঠিক আছে? বিসিএসে যেমন পুরো একটা বাংলা আসে এরকম কিন্তু প্যাটার্নের কোশ্চেন্স হবে। বিশ্বাস না করলে বিসিএস এর কোশ্চেন্স ব্যাংক ঘেটো, তারপর অনেক কোশ্চেন্স বিউপিতে হুবহু এসেছিল, সো সেম প্যাটার্ন, ঠিক আছে? দেখো এখানে মোটামুটি 5 থেকে 7টা কোশ্চেন্স থাকতে পারে, 20 মার্কসের বেসিসে বললাম, কারণ আগে আবার বিউপিতে অর্থাৎ 2020-21 সেশন পর্যন্ত বিউপিতে 30 মার্কসে বাংলা হতো, 21-22 সেশন থেকে 21 মার্কসে মানে 20 মার্কসে বাংলা হচ্ছে, আর আগে 30 মার্কসে হতো বাংলা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম থেকে একটা কোশ্চেন্স থাকবেই, দেখো বলে দিলাম। তার মানে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের ডিটেলস পড়লে 1 মার্কস শিওর পেয়ে যাচ্ছে। দেখো কীভাবে প্রিপারেশনে গুছাতে হয়, 20 মার্কস লাভ দিয়ে পাবা না, 20 মার্কস স্টেপ বাই স্টেপ পেতে হবে তোমাকে। তুমি 10তলা বিল্ডিংয়ে লাভ দিয়ে উঠতে পারবে না, তোমাকে অবশ্যই সবগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। তার মানে তুমি জানো এই কাজী নজরুল ও রবীন্দ্রনাথ থেকে 1 মার্কস আসতেছে, তার মানে আমার এটা ভালো করে পড়লে আমার 1 মার্কস হয়ে যাচ্ছে। আবার আমি জানি কারক থেকে 1 মার্কস পাচ্ছি, কারকটা ভালো করে পড়লে আমার 1 মার্কস হয়ে যাচ্ছে, এইভাবে আগাতে হবে, ঠিক আছে? তারপর দেখো এইচএসসি পাঠ্যপুস্তকে সিলেবাসভুক্ত গদ্য কিংবা পদ্যের সব ধাতু থেকে একটা কোশ্চেন থাকতে পারে, অলওয়েজ থাকে ওরকম বিষয় না। সিলেবাসভুক্ত গদ্য পদ্যের কোনটি কোন গ্রন্থ থেকে নেওয়া, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা পড়তে হবে, ঠিক আছে? গদ্য পদ্যের চরিত্র কিংবা অভ্যন্তরীণ বিষয়গুলো 2 থেকে 3টা কোশ্চেন থাকতে পারে। এর জন্য আবার নতুন করে যে টেক্সট বুক পড়তে হবে ওরকম না, আমরা যে বই দিব ওখানে শর্ট কোশ্চেন আছে ওগুলো পড়বা, আর ওভারঅল তোমার আশা করি মাথায় আছে, ঠিক আছে? ওকে, এত ডিটেলস ওরিয়েন্টেশনে বলা সম্ভব না, কারণ আমাদের টাইম বাউন্ডেড আমরা, সো আমরা একটু মেইন ফোকাসে যাই। দেখো
নোটটা দেখো, সাধারণত বিউপির বাংলাতে শর্ট, ফুল, নতুন, পুরাতন সিলেবাস বলে কিছুই নেই। প্রচলিত সিলেবাসের ধরন অনুযায়ী প্রশ্ন হবে, মানে অ্যাজ ইউজুয়ালি বিউপিতে যেমন হয়ে আসছে তেমন অনুযায়ী হবে। সহজ করে বললে প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ সিলেবাস বলতে আমরা যা বুঝি সেইটাকে অনুসরণ করতে হবে। তবে এখানে তবে বলেছি, যদি কিন্তু আছে, কিন্তু এইচএসসি টেক্সট বই থেকে যে সকল প্রশ্ন আসে সব বাংলা ফার্স্ট পার্ট বা গ্রামার বা লিটারেচার থেকে যে কোশ্চেন আসবে সব কিন্তু আমার টেক্সচুয়াল না, মানে টেক্সট বুক থেকে না। মনে করো তোমরা কবর নাটক কি তোমাদের টেক্সট বুকে ছিল বলো তো? ছিল না কিন্তু, কিন্তু এটা তোমাদের টেক্সট বই ছিল না, কিন্তু এটা সামগ্রিক বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ অলংকার, তাই না? তার মানে সেখান থেকেও আসতে পারে কোশ্চেন। তার মানে লিটারেচার সেকশনটা তোমার টেক্সট বুক থেকেও আসতে পারে, আবার কি উইদাউট টেক্সট বুক বা আউটসাইড টেক্সট বুক থেকেও আসতে পারে। তার মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার যে সিলেবাসটা সেই সিলেবাস থেকে আসবে এবং সেটাই আমরা ফলো করব, ঠিক আছে? আর এইচএসসি টেক্সট বই থেকে যে কোশ্চেন্সগুলো আসে সেই কোশ্চেন্সগুলোর ক্ষেত্রে নতুন প্লাস পুরাতন সিলেবাসের মধ্যে ম্যাক্সিমাম গল্প বা কবিতা কিন্তু কমন, দেখবা মানে আগের সিলেবাসও ছিল, নতুন সিলেবাসও আছে। তো এই কমন গল্প বা কবিতাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ তোমার টেক্সট বইয়ের গল্প বা কবিতা থেকে যে কোশ্চেন্সগুলো হয় সেগুলোর ক্ষেত্রে নতুন এবং পুরাতন সিলেবাসে যেগুলো কমন ছিল সেগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু পুরাতন থেকেও আসতে পারে যেটা তোমার নতুনে ছিল না। তো আমাদের যে বইটা তোমাদেরকে দেওয়া হবে সেখানেও নতুন পুরাতন সিলেবাসকে কম্বাইন করা হয়েছে, ঠিক আছে? সো দিস ইজ অ্যাবাউট বাংলা। এখন আমরা চলে যাই ইংলিশের ক্ষেত্রে। ইংলিশ তোমার এফবিএসএ লাগবে, এফএডাবলএসএ লাগবে, এফট্রিপলএসএ লাগবে। আগে এফএসটিতে লাগতো, বিগত 2 সেশনে এফএসটিতে ইংলিশ লাগে না। দেখো এফবিএসএ 25 মার্কস ইংলিশ রয়েছে, যার মধ্যে প্যাসেজে থাকবে 5 মার্কস, মানে 5 মার্কস তোমাকে প্যাসেজ সলভিংয়ে দেওয়া হবে। প্যাসেজটা কম্পারেটিভলি হার্ড হবে, একটু কঠিন হবে। ভোকাবুলারি সেকশন, এখানে সিনোনিমস 5টা থাকবে, অ্যান্টোনিমস 5টা থাকবে, অ্যানালজি সেগমেন্টে 5টা কোশ্চেন থাকবে। তার মানে 15 মার্কসই হচ্ছে কি তোমার ভোক্যাব সেকশনস, এই হচ্ছে 20। আর বাকি 5 মার্কস হচ্ছে গ্রামার সেকশন। তবে এই গ্রামার সেকশনটা ওই তোমার এফএডাবলএস বা এফট্রিপলএসের মতো হয় না, এটা একটু হার্ড হবে কম্পারেটিভলি। এবং কোশ্চেন্সটা হয় ইদার সেন্টেন্স কমপ্লিশন মানে শূন্যস্থান আকারে আসবে, অর সেন্টেন্স কারেকশন আকারে আসবে। গত 23-24 সেশনে সেন্টেন্স কমপ্লিশন মানে শূন্যস্থান আকারে এসেছিল, আর এই গত সেশনে মানে 24-25 সেশনে সেন্টেন্স কারেকশন আকারে এসেছিল। তার মানে বলাই যায় সিস্টেমেটিক্যালি আপকামিং সেশনে হয়তো বা এই গ্রামার 5 মার্কসের মধ্যে তোমার সেন্টেন্স কমপ্লিশন বা শূন্যস্থান আকারে আসতে পারে, ঠিক আছে? এবং কোশ্চেন্স অবশ্যই হার্ড হবে কম্পেয়ার টু এফএডাবলএস অ্যান্ড এফট্রিপলএস, ঠিক আছে? এই হচ্ছে ইংলিশ এফবিএস এর 25 মার্কস, ঠিক আছে? এফএডাবলএস আমরা একটু চোখ বোলাই দেখো, আমি জাস্ট সাম আপ করছি, ব্রিফিং করছি, কারণ আমাদের ক্লাসে প্রত্যেক টিচার এইগুলো বেসিসে তোমাদেরকে পড়াবে, ঠিক আছে? তো ওখানে আরও ডিটেলসে ডিসকাস করবে, আমি জাস্ট একটা সামারি দিচ্ছি তোমাদেরকে। ভোকাবুলারি সেকশন দেখো, এখানে 40 মার্কস ইংলিশে মার্কস। ভোকাবুলারি সেকশন 5 থেকে 8 মার্কস থাকে কম, সিনোনিমস থাকে, অ্যান্টোনিমস থাকে, অ্যানালজি থাকে, স্পেলিং থাকে। গ্রামার সেকশন 20 থেকে 22টা কোশ্চেন্স থাকে, ইনক্লুডিং সেন্টেন্স কারেকশন অ্যান্ড কমপ্লিশন, মানে শূন্যস্থান বা সেন্টেন্স কারেকশন এগুলো ইনক্লুডেড, ঠিক আছে? সেন্টেন্স কমপ্লিশন ফ্রম এইচএসসি ইংলিশ টেক্সট বুক। দেখো এফএডাবলএস যেহেতু একটা আর্টস ফ্যাকাল্টি, এখানে কিন্তু টেক্সট বুককে প্রায়োরিটি দেওয়া হয়, তোমরা হয়তো পরীক্ষা দিয়েছো জানো। তার মানে এই সেন্টেন্স কমপ্লিশন মানে শূন্যস্থানে কিন্তু কিছু শূন্যস্থান তোমার টেক্সট বুক রিলেটেড হয়, এইচএসসি টেক্সট বুক রিলেটেড, যেখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন থাকতে পারে। তার মানে টেক্সট বুক কিন্তু পড়তে হবে, স্কিপ করা যাবে না, ঠিক আছে? লিটারেচার সেকশন, এখানে লিটারেচারটা এফট্রিপলএস থেকে বেশি আসে, প্রায় 6 থেকে 8 মার্কস। স্পেশালি ইংলিশ টেক্সট বুক ইজ হাইলি ইম্পর্টেন্ট হিয়ার, অর্থাৎ ইন দিস কনটেক্সট এইচএসসি যে ইংলিশ টেক্সট বুকে ছিল ওখানে যে লিটারেচার সেকশনটা ছিল ওই সেকশনটা কিন্তু এফএডাবলএস এর লিটারেচার সেকশনের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম কোশ্চেনই ইংলিশ টেক্সট বুকের লিটারেচার থেকে এসে থাকে। আর মেমোরাইজিং সেকশন মানে আদার্স যেই ফর এক্সাম্পল তোমার ট্রান্সলেশন, তোমার প্রভার্ব, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, সব বিভিন্ন মেমোরাইজিং সেকশনগুলো আছে, ওগুলো মোটামুটি 5 থেকে 7 মার্কস থাকে, ঠিক আছে? এফট্রিপলএস এখানেও তোমাকে আবার একটা প্যাসেজ দেওয়া হবে, তবে এই প্যাসেজটা ইজিয়ার দেন এফবিএস, মানে এফবিএস এর মতো এত কঠিন হয় না। এফবিএস এর প্যাসেজটা আনসিন ভাবে ধরিয়ে রাখো, মানে কমন পড়বে না এফবিএস এর প্যাসেজটা, এটা তোমার স্কিল দিয়ে সলভ করতে হবে। এফএডাবলএস এর প্যাসেজটা তোমার টেক্সট বুক থেকে আসতে পারে, 50% চান্সেস আছে, আবার 50% চান্সেস হচ্ছে আনসিন মানে আউটসাইড টেক্সট বুক থেকে আসতে পারে, বাট এটা ইজি হয় যদি তুমি এফবিএস এর সাথে কম্পেয়ার করো, অনেক ইজি হয় এফট্রিপলএস এর প্যাসেজটা।
ভোকাবুলারি সেকশন এখানে 7 থেকে 10 মার্কস থাকে, ইনক্লুডিং সিনোনিমস, অ্যান্টোনিমস, অ্যানালজি, স্পেলিং। গ্রামার সেকশন 20 থেকে 22 মার্কস থাকে, ইনক্লুডিং সেন্টেন্স কারেকশন অ্যান্ড কমপ্লিশন। লিটারেচার সেকশন এখানে FA ডাবলএস থেকে কম থাকে, 2 থেকে 4টা থাকে। মেমোরাইজিং সেকশন এখানে 4 থেকে 6টা থাকে, ঠিক আছে। FST দেখো, FSTতে আমি অ্যাড করেছি, কিন্তু FSTতে বিগত 2 বছর ইংলিশ ছিল না, তো ইংলিশটা এখন দরকার নেই, তাই আমি FST ইংলিশ নিয়ে আর ডিসকাস করলাম না, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি গ্রামার টপিকসগুলো যেগুলো আমাদের বিউপির জন্য প্রয়োজন। শুধু বিউপি না, সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির জন্য যা যা প্রয়োজন সব এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। ওকে, এগুলোর বেসিসে পুরো সবগুলো টপিকস A to Z। তোমার ইংলিশের বেসমেন্ট কেমন, খুব স্ট্রং, উইক, মিড গ্রেড, এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন তোমার নিউট্রাল। এই নিউট্রাল থেকে তোমাদেরকে কীভাবে আরও বেশি দক্ষ করা যায় সেটার জন্য সব টপিক্সই পড়ানো হবে যা আছে এই লিস্টে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাব জিকেতে। দেখো, দ্য ট্রাম্প কার্ড টু গেট চান্স ইনটু বিউপি। বিউপিতে চান্স পাওয়ার ক্ষেত্রে জিকেটা অনেক গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড। কেন বলেছে দেখো, কারণ বাংলা ইংলিশ সিলেবাসটা অলমোস্ট সেম থাকে অন্য ইউনিভার্সিটির মতো, সবাই কম বেশি জানো এটা, কিন্তু জিকেটা এখানেই মেইন একটা অ্যাডভান্টেজ আমরা চাই আমাদের স্টুডেন্টরা যেন পায়। সো এইখানেই অনেকেই থাকে অ্যাজুয়াল প্রিপারেশন নেয়, মোটা মোটা বই পড়ে আসে, সেই বইও মনে রাখতে পারে না, আবার সব ইনফরমেশন সব ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ না, কারণ কোয়েশ্চেন্সের ইন্ডিভিজুয়ালিটি আছে। অর্থাৎ বিউপির কোয়েশ্চেন্স প্যাটার্ন, জাহাঙ্গীরের কোয়েশ্চেন্স প্যাটার্ন, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন্স প্যাটার্ন অবশ্যই অ্যাটলিস্ট জিকের ক্ষেত্রে হুবহু সেম হবে না, পার্থক্য থাকবে, ঠিক আছে। এই কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আলাদা করে একটা ইউনিক ওয়েতে প্রিপারেশন নেওয়ানোর জন্যই আমরা এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করি। এবং একই সাথে 40 মার্কস জিকেতে, ভাবো অনেক। কিন্তু এখন বলতে পারো ভাইয়া FBS-এ তো 10 মার্কস, এবার হিসাবটা মিলিয়ে দিই। দেখো, FBS-এ কাট মার্কসই হচ্ছে অ্যারাউন্ড 35। তো কোনো একভাবে জিকেতে যদি 10-এ 10 পেতে পারো, ফর এক্সাম্পল, আর জিকে ভালো করে প্রিপারেশন হলে 10-এ 10 কিছুই না FBS-এ, ঠিক আছে। তাহলে দেখো তোমার ওই বাকি যেই 24-25 মার্কস লাগবে ইংলিশ ম্যাথ দিয়ে পাওয়াটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। তো এই কারণেই বলা যে FBS-এ 10 মার্কস হলেও ওই 10 মার্কস যদি তুমি পেতে পারো তাও তোমার কাজটা অনেক সহজ হয়ে যাবে, কারণ ম্যাথ উইদিন 60 মিনিটস বা 1 আওয়ারে কমপ্লিট করা আসলেই টাফ। তো ম্যাথ অবশ্যই করবা, কারণ প্রিপারেশন নিয়ে যাচ্ছ। ইংলিশ অবশ্যই করবা, কিন্তু জিকেটা পারলে 3 মিনিট 4 মিনিটও লাগে না 10টা কোশ্চেন দেখাতে। তার মানে অবশ্যই আমাদের এখানে যেভাবে পড়াবো অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবা, এইটা শিওর। আরেকটা মজার বিষয় দেখো, আমাদের এখানে অনেকেরই FBS টার্গেট না, তাদের টার্গেট FA ডাবল এস বা FSSS। তো তাদের বেসিক ভালো, ইংলিশ ভালো পারে, ম্যাথ মোটামুটি পারে, খুব ভালো না, কারণ স্কুল লেভেলে করে এসেছে, কিছু জানে মনে কর কিছু, কিন্তু তারা FA ডাবল এস বা FSSS প্রিপারেশন নিয়েছে, মানে কি তারা জিকে খুব ভালো প্রিপারেশন রেখেছে। তো তারা কি করে জিকেতে তাদের কাছে 10-এ 10 পাও কিছুই না, পেয়ে যায়। ইংলিশ মোটামুটি ভালো পারে, ইংলিশে ভোকাপ টোকাপ করলেও মোটামুটি কি হয়, মনে করো ইংলিশ 25-এ সে 12 পেলো, জিকে 10 পেলো, কত হলো 22 হয়ে গেল। তার লাগবে আর 10 থেকে 11 মার্কস চান্স পেতে। তো 10-11 মার্কস সে ম্যাথ দিয়ে কিছু হলো আনসার করতে পারে। তো এই কারণে অনেকের FBS টার্গেট, কিন্তু তারা ম্যাথ নিয়ে পড়ে থাকে, ম্যাথ নিয়ে অনেক টেনশন করে, কিন্তু পরীক্ষার হলে টাইমের সাথে মিলিয়ে ম্যাথ কভার করা যায় না, কিন্তু তারা আবার জিকে পারে না। FBS-এর যারা বাহির স্টুডেন্ট, ওই যে এক্সাম্পল দিলাম না, তারা IBA টার্গেট থেকে পড়ে, IBA-তে ম্যাথ আছে, ইংলিশ আছে, তারা ম্যাথ ইংলিশ মোটামুটি ভালো, কিন্তু জিকেতে তারা পিছিয়ে থাকে। আর ম্যাথসে ভালো হলেও টাইমের সাথে কভার করা যায় না, ঠিক আছে। এই কারণে তারা আবার কিছু ক্ষেত্রে পিছিয়ে যায়, সবাই না, অনেকে আছে স্মার্টলি ডিল করতে পারে, কারণ কারো উইকনেস ম্যাথসে অনেক বেশি, জিকেতে ভালো, আবার কারো স্ট্রেংথ ম্যাথসে অনেক ভালো ম্যাথ পারে, তাহলে সে আবার ম্যাথ দিয়ে কভার করতে পারবে। কিন্তু যার স্ট্রেংথ যেটা, সেই স্ট্রেংথ ধরে যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। এবং আমার ক্ষেত্রেও আমাদের সময় 20 মার্কসের জিকে ছিল, 80-তে পরীক্ষা হতো। 2000 যেহেতু সেকেন্ড টাইমে ছিলাম, সেকেন্ড টাইম আমি FBS পরীক্ষা দিয়েছিলাম 18-19 সেশনে, 80 মার্কসের পরীক্ষা হতো, 20টা জিকের মধ্যে 20টা জিকে আমার হয়েছে, বুঝছো। ম্যাথস খুব একটা পারি নাই, ভোক্যাব কিছুটা পেরেছিলাম, আলটিমেটলি আমার চান্স হয়ে গেছে FBS-এ। কিন্তু আমার কিন্তু FBS টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল FA ডাবল এস বা FSSS। ওখান থেকে আমার মাস্টার্স এবং অনার্স শেষ করা, যাই হোক। তো এই যে দেখো এরকম বিষয়টা, তো এটা হচ্ছে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার একটা অ্যাডভান্টেজ। তোমার ম্যাথসে দুর্বলতা থাকতে পারে, কিন্তু এইটা নিয়ে সারাদিন টেনশনে স্যাড সং গাবা, ওইটা হবে না। তুমি আবার জিকেতে যতটুকু করে কভার করবা, আবার তুমি ইংলিশে যতটুকু করে কভার করবা, আবার ম্যাথসে স্ট্রেংথ ভালো থাকলে অনেক এগিয়ে থাকলা, আবার জিকে দিয়ে সেটা ভালো করতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার?
তো এইভাবে আসলে গুছিয়ে প্রিপারেশনটা নিতে হয় আর কি, ঠিক আছে? ওকে, দেখো আমরা আমাদের ক্লাসে এখানে যতগুলো টপিকস আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কমপ্লিট করব। এগুলো সবাই পড়বে, তাহলে আমরাও পড়ছি। পার্থক্যটা কি দেখো, বলে রাখি। এই টপিকসগুলো ম্যাক্সিমাম বই পাবা তুমি। পার্থক্য বলে দিচ্ছি। গত বছর FASS একটা কোশ্চেন এসেছে, ফর এক্সাম্পল, হুইচ অফ দ্য ফলোইং সেপারেটস আফ্রিকা ফ্রম ইউরোপ। FASS কোশ্চেনটা এসেছিল। এইটা হচ্ছে আমাদের একটা টপিকস। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেগমেন্ট, যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যাই, দেখো। ওকে, আচ্ছা দেখো, এই 7 নম্বর টপিক্সের দিকে তাকাও। ইন্টারন্যাশনাল ফেমাস, সরি, আচ্ছা দেখো, ইন্টারন্যাশনাল ফেমাস অর ডিসপুটেড বর্ডার লাইন্স আর বর্ডার প্লেসেস, মানে আন্তর্জাতিক বিখ্যাত বা বিতর্কিত যেই সীমান্তবর্তী জায়গা বা স্থানগুলো আছে, এই টপিক্সটা ক্লাসে পড়ানো হবে। সবাই কম বেশি জেনে হোক না জেনে হোক, এই বই শেষ করার পারপাসে মুখস্থ করে যাবে। এইটা কিন্তু কঠিন মনে রাখা, ঠিক আছে? ওকে, দেখো এইটার আন্ডারে আরেকটা ছোট্ট টপিক্স আছে, ফেমাস স্ট্রিটস, মানে বিখ্যাত স্ট্রেটস। স্ট্রেটস মানে হচ্ছে প্রণালীসমূহ, ঠিক আছে? বা চ্যানেল বলা হয় এটাকে, অনেকে ইংলিশে বলা হয় স্ট্রেটস, বাংলায় বলা হয় প্রণালী, ঠিক আছে? দেখো, এই প্রণালী থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসে, এটা আমরা জানি। তো আমরা ক্লাসে অবশ্যই ম্যাপ সহ এই প্রণালীগুলোকে ব্যাখ্যা করে দিব, সুন্দর করে বুঝিয়ে দিব। এতে করে যখন তুমি পড়বা বই থেকে, তখন বিষয়টা সহজ হয়ে যাবে। কিন্তু ইন জেনারেলি যখন মোটা বই পড়ে প্রিপারেশন নিবা, তখন ওইটাও কিন্তু পড়েছো, তখন বই থেকেই কমন আসছে, কিন্তু এইগুলো আসলে মনে থাকে না। এই কারণে কি হবে না, এই কারণে ভুলে যেতে পারো, এই একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে কমন আসবে এমন গ্যারান্টি নেই, সেটা আমাদের বই থেকেও না আসতে পারে, অন্য বই থেকেও কিন্তু কমন নাও আসতে পারে। তো এই কমন না আসলেও কিন্তু ওভারঅল যদি একটা কনসেপ্ট থাকে, এই কনসেপ্ট প্লাস মাইনাস করে কিন্তু আনসার বের করতে হয়। অবশ্যই অ্যাডমিশন টেস্টে সব কিছু হুবহু কমন থাকে না, ঠিক আছে? কিছু হুবহু কমন থাকে, কিছু ফুললি পারবা, কিছু অপশন অ্যানালাইসিস করে তোমার কনসেপ্ট যে আছে সেই কনসেপ্ট অ্যানালাইসিস করে আনসার বের করতে হয়। তো এই যে কনসেপ্ট অ্যানালাইসিস করে, অপশন অ্যানালাইসিস করে আনসার কীভাবে বের করতে হয়, এইটার একটা স্কিল পাবা হচ্ছে ক্লাসের মাধ্যমে। এভাবেই তোমাদেরকে আমরা পড়াবো। আবার দেখো একটা এক্সাম্পল দেই, হোয়াট ইজ দ্য জেনেভা কনভেনশন। এই কোশ্চেনটা FASS গত সেশনে এসেছিল, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এই তোমার, কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কেন দেখাচ্ছে, এটা তো সব উইক থাকে, ঠিক আছে? সো এই কারণে এটা দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে আমাদের একটা টপিকস, সেটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ফেমাস ট্রিটিস, মানে আন্তর্জাতিক বিখ্যাত যে চুক্তিসমূহগুলো আছে, এটাকে অ্যাকর্ডস বলা হয়, তারপর হচ্ছে এগ্রিমেন্টস বলা হয়, বিভিন্নভাবে বলা হয় আর কি। যাই হোক, আন্তর্জাতিক যে বিখ্যাত চুক্তিসমূহগুলো আছে, এখান থেকে সচরাচর একটা কোশ্চেন আসে, যেটা গত সেশনেও আসছিল FASS, যে হোয়াট ইজ দ্য জেনেভা কনভেনশন, মানে জেনেভা কনভেনশনটা কি আসলে। দেখো, এরকম অসংখ্য এগ্রিমেন্টস, ট্রিটিস আমাদের পৃথিবীতে হয়েছে, হচ্ছে, হবে। এত কি মনে রাখা সম্ভব বলো তো? একদমই মনে রাখা সম্ভব না। এই কারণে এটা কী করতে হবে, গুছিয়ে পড়তে হবে, যেন পড়াটা সহজ হয়ে যায়, এবং আমরা সেভাবে পড়াবো। আবার দেখো, 18 নম্বর একটা টপিকস আছে, জিওপলিটিক্স অ্যান্ড ডিপ্লোম্যাসি। জিওপলিটিক্স অ্যান্ড ডিপ্লোম্যাসি মানে ভূ রাজনীতি এবং কূটনীতি। এখান থেকেও কোশ্চেন আসে। এটা অনেকটাই এই ইন্টারন্যাশনাল ফেমাস ট্রিটি এই টপিক্সের সাথে রিলেটেড বা রিলেভেন্ট বলতে পারি আমরা, ঠিক আছে? এখান থেকে একটা এক্সাম্পল দিই FASS কোশ্চেন্স, যে মাল্টিপল আরব নেশনস রিকগনাইজড ইসরায়েল থ্রো, মানে বিভিন্ন আরব দেশগুলো ইসরায়েলকে কোন চুক্তি বা কোন অ্যাকর্ড বা কোন ঘোষণা বা কোন এগ্রিমেন্টের মাধ্যমে স্বীকৃতি দিয়েছিল, এই কোশ্চেনটা এসেছিল। তার মানে এই ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স বা ডিপ্লোম্যাসিতে আমরা সেই জিনিসটা পড়াবো, যে বিভিন্ন অ্যাকর্ডস, এগ্রিমেন্টস, এই ট্রিটিও থাকবে, ঠিক আছে? বিভিন্ন ডিপ্লোম্যাসি, ঠিক আছে? এই বিষয়গুলোকে ঠিক সেভাবেই গুছিয়ে পড়ানো হবে, যেটা বিউপি স্ট্যান্ডার্ড। তার মানে এভাবে স্পেসিফিক্যালি টপিকস ধরে, সেই টপিকস থেকে কোন প্যাটার্নে কোয়েশ্চেন্স হবে, সেই প্যাটার্ন ধরে যদি তুমি অর্গানাইজড ওয়েতে প্রিপারেশন নিতে পারো, তাহলে অবশ্যই তুমি বাকিদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবা। আর এভাবে আমরা তোমাদেরকে পড়াবো। আর এই কারণেই এই জিকেটাকে আলাদা করে প্রায়োরিটি দেওয়া আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে অন্য টপিকসগুলো আছে, যেমন দেখো ফেমাস বুকস অ্যান্ড অথর্স, এখান থেকে 1 মার্ক শিওর পাবা, ঠিক আছে? সো এটা ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে ফেমাস বেঙ্গলি আর ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন আসে জিকেতে, সেটা পড়তে হবে, ঠিক আছে? এখন একটা মজার বিষয় বলি, তোমরা গত সেশনে যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো বিউপিতে, সেখানে তোমরা জিকেতে 2-3টা ম্যাথ দেখেছো না বলো তো? দেখেছো কি? জি ভাই। আচ্ছা, এখন এটা ক্লিয়ার করে দিই আমি। জি ভাই। সব কিছু ক্লিয়ার রাখতে হবে। দেখো, ওগুলো ম্যাথস কিন্তু না, মূলধারা ম্যাথস বলা যাবে না, ওইটা হচ্ছে কাইন্ড অফ আইকিউর মতো। দেখো, জিকে মানে কি? জেনারেল নলেজ। জেনারেল নলেজ মানে হচ্ছে পৃথিবীতে যত স্টাডি ফিল্ড আছে, সেটা ইংলিশ হতে পারে, ইংলিশ লিটারেচার থেকেও কিন্তু
তোমার এই জিকেতে কোয়েশ্চেন্স হয়, তার মানে কি এটা ইংলিশতে কোয়েশ্চেন্স হয়েছে বলো তো? এটাও কাইন্ড অফ কি জিকে, কারণ জিকে মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কমন যেই নলেজ, যেটা অ্যাজ আ স্টুডেন্ট তোমাকে জানা উচিত, সেটাই হচ্ছে জিকে। সেটা হতে পারে ম্যাথস থেকে, সেটা হতে পারে জেনারেল সায়েন্স থেকে, সেটা হতে পারে আইসিটি থেকে, সেটা হতে পারে ইংলিশ থেকে, সেটা হতে পারে বাংলা থেকে। ইভেন গত সেশনে, আগের সেশনে বাংলা থেকেও কিন্তু কোয়েশ্চেন্স হয়েছে। বাংলা থেকে মানে বাংলা থেকে, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোয়েশ্চেন্স হয়েছিল এই জিকেতেই। তার মানে জিকে মানে কি? জিকে মানে ওভারঅল, ঠিক আছে? ওকে, সো এখন এই ম্যাথে আমরা অনেকে দুর্বল থাকি। সো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, ম্যাথসে দুর্বলতা যাদের। দেখো নর্মালি এই গত সেশনের আগে যদি বলি, দেখো 20-21 সেশনে তোমাদের এই সেশনের মতো জিকেতে কয়েকটা ম্যাথ ছিল, মানে আইকিউ টাইপের। এরপরে আবার সেটা আসে নাই, এরপরে আবার আইসিটি আসলো। আইসিটি মানে বেসিক আইসিটি, ঠিক আছে? তো যেহেতু আবার এই বছর এসেছে ম্যাথস বা আইকিউ 3-4টা, তো আগামী সেশনে আবার এই ম্যাথস বা আইকিউর পরিবর্তে আবার আইসিটি আসতে পারে। বুঝতে পেরেছো আমার কথা? এবং আমাদের টপিক্সে দেওয়া আছে বেসিক কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি। আইসিটি মানে আবার ওই লজিক গেট, সি প্রোগ্রাম, ওগুলো পড়তে হবে না। বেসিক, মনে করো র্যামের ফুল ফর্ম কি, তাই না? হু ইজ দ্য ফাউন্ডার অফ ওপেন এআই বা চ্যাট জিপিটি, এই ধরনের কোয়েশ্চেন্স আসে। তো এগুলো কি জিকের মধ্যে পড়ে নাকি? যদি আইসিটি, কিন্তু এগুলো জিকের মধ্যে পড়ে না বলো তো? যে তোমার চ্যাট জিপিটি ফাউন্ডারকে, তাই না? অথবা তোমার গুগলের এআই চ্যাটিং বটকে কোনটা, এগুলো কি জেনারেল নলেজের মধ্যে পড়ে না বলো তো, যারা জানো, তাই না? তো এই ধরনের আইসিটি আসে। তো নর্মালি যেহেতু গত সেশনে আইকিউ টাইপ ম্যাথ এসেছিল, আগামী সেশনে সেটার সম্ভাবনা খুবই কম যদি আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি। কারণ ওই যে 20-21 সেশনে আইসিটি ছিল না, বা এই জিকের মধ্যেই 2-3টা আইসিটি পরিবর্তে 2-3টা ম্যাথ ছিল। কিন্তু এরপরে 3-4 সেশন আবার ম্যাথসের পরিবর্তে কী ছিল? ম্যাথসের পরিবর্তে কয়েকটা আইসিটি রিলেটেড বেসিক কোয়েশ্চেন দিত। আবার এই গত সেশনে কি আবার ম্যাথ ব্যাক করেছে, লাইক 20-21 সেশন। তার মানে আবার আপকামিং সেশনে ওই আইকিউ বা ম্যাথসের পরিবর্তে আবার বেসিক আইসিটি আসতে পারে। সো এটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? আর তার চেয়ে বড় কথা, ওই 2-3টা ম্যাথ, এগুলো একেবারে কমন ম্যাথ। তোমার নিজের একটু দেখো যে একেবারে কমন বেসিক ম্যাথ আমরা সবাই স্কুল লেভেলে করে এসেছি। এটা আইকিউ টাইপ, একটু মাথা খাটালে আনসার করা যায়। সো ওইটা নিয়ে খুব টেনশন করে কিছুই নেই। তো আমার মেসেজটা সবার কাছে ক্লিয়ার হয়েছে বলো তো? ক্লিয়ার? ওকে, দেখো রিসেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা মিসকনসেপ্ট তোমাদের মধ্যে থাকে, সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখো, all important topics from the previous BUP's admission test till the upcoming admission test। তোমরা রিসেন্ট অ্যাফেয়ার্স মানে ভাবো লাস্ট এক্সামে লাস্ট 2 মাসে জিকে, কিন্তু একদমই সেটা না। এই যে গত সেশনে বিউপিতে এক্সাম শেষ হলো, ওই সেশন থেকে আপকামিং যে সেশনটা হবে, এই পুরো সময়টাতে যত গুরুত্বপূর্ণ ইভেন্টসগুলো হয়েছিল সেগুলি রিসেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইনক্লুডেড। এই কারণেই তো আমরা প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, আদারওয়াইজ আমাদের লাস্ট 2 মাসে দিলেই তো হতো, তাই না? তো এই বিষয়ে আমাদের অনেক বেশি স্মার্ট হতে হবে। আমরা মেইন টার্গেট হচ্ছে অন্যদের থেকে আমরা মেন্টালি এবং একাডেমিক্যালি এগিয়ে থাকবো। ওকে, এই হচ্ছে আমাদের জিকে। এবার আমরা একটু ম্যাথসে চোখ বলে। ম্যাথস আমাদের এটা হচ্ছে এফবিএস স্ট্যান্ডার্ড ম্যাথস, ঠিক আছে? এখানে ম্যাথসের টপিকসগুলো আছে এবং এই অনুযায়ী আমাদের যে কোর্স আউটলাইন আছে সেটা অনুযায়ী তোমাদেরকে প্রিপারেশন প্রোভাইড করা হবে, ঠিক আছে? এখন আমরা আমাদের কোর্স আউটলাইনে চলে যাই। এই যে এই সিলেবাসটা আমরা কমপ্লিট করব আমাদের ফার্স্ট যে সেগমেন্টটা, মানে স্পেশাল রেগুলার কেয়ার, সেইটার মাধ্যমে। এই যে দেখো কোর্স আউটলাইন, কখন কবে মানে কোন ক্লাসে কী টপিক্স পড়ানো সব কিছু এখানে দেওয়া আছে। দেখো, উই আর ফার্স্ট টু অ্যারেঞ্জ 2 সেগমেন্টস এক্সক্লুসিভ প্রিপারেশন ফর বিউপি, যেখানে ফার্স্ট সেগমেন্ট হিসেবে পাবা স্পেশাল রেগুলার কেয়ার। অর্থাৎ আমরা যে কিছুক্ষণ আগে যে সিলেবাসটা দেখে এসেছি সেই সিলেবাসটা আমরা কমপ্লিট করব এই স্পেশাল রেগুলার কেয়ার মাধ্যমে। তারপর বিউপির সার্কুলার দেওয়ার পরে আমরা ওই 1 থেকে 1.5 মাস যে টাইমটা পাবো, ওই টাইমে আমরা ফুল প্রিপারেশনকে খুব এক্সক্লুসিভলি এবং ইফেক্টিভলি র্যাপ আপ করবো এই সেকেন্ড সেগমেন্ট, মানে এক্সক্লুসিভ ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে, ঠিক আছে? আর এক্সক্লুসিভ ইন্টেন্সিভ কেয়ার উইল স্টার্ট আফটার পাবলিশিং বিউপি সার্কুলার, মানে বিউপি সার্কুলার পাবলিশ হওয়ার পর আমাদের এই ইন্টেন্সিভ কেয়ার শুরু হবে। এবং আমাদের এখানে তুমি 4টা টাইপের এক্সাম পাবে। স্পেশাল উইকলি টেস্ট 40 মার্কসের হয় এটা, স্পেশাল মান্থলি টেস্ট 60 মার্কসের হয় এটা, স্পেশাল মক টেস্ট এটা হচ্ছে অফিসিয়াল মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী হয়। মানে সার্কুলার পর তো আমরা জেনে যাব কোন ফ্যাকাল্টিতে কোন সাবজেক্টে কী মার্কস, তো সেইটার বেসিসে আমাদের এই মক টেস্ট বা মডেল টেস্ট হবে। তারপর ফাইনালি সাবজেক্ট বেসিস আরেকটু ভালো প্রিপারেশনের জন্য আমরা স্পেশাল ওভারভিউ টেস্ট অর্গানাইজ করব। দেন হচ্ছে এখানে বলা আছে যে কবে কোন ক্লাসে কোন টপিক্স পড়ানো হবে, সেগুলো সব দেওয়া আছে। এই টপিক্স ধরে ধরে প্রতিটা ক্লাস বাই ক্লাস কমপ্লিট করা হবে, ঠিক আছে? এই যে দেখো জিকের জন্য কবে কোন ক্লাসে কী পড়ানো হবে সব দেওয়া আছে এখানে। ইভেন আমাদের জিকে মানেই আমাদের স্মার্ট থাকতে হবে, আপগ্রেডেড থাকতে হবে। তার মানে এই আমাদের নতুন কোর্স কারিকুলামে কিন্তু জুলাই, অগস্ট,
বা জুলাই অগাস্ট ম্যাস আপরাইজিং, যেটা মানে এই জুলাই আগস্ট যেই গণ অভ্যুত্থান হয়েছিল 24-এ, সেই অভ্যুত্থান অ্যাড হয়েছে কিন্তু, ঠিক আছে। তার মানে কি জিকে মানে আপগ্রেডেড থাকতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে জিকে। দেন এই হচ্ছে ম্যাথমেটিক্স, যেই ক্লাসে যে টপিক্স পড়ানো হবে সেটা এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। ওকে, সো এবার আমরা চলে যাবো আমাদের সায়েন্সের ক্ষেত্রে, এফএসটি ক্ষেত্রে, কারণ এফএসটি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে। দেখো এখানে এফএসটির জন্য তোমাকে 4টা সাবজেক্টের জন্য প্রিপেয়ার্ড হতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড বায়োলজি, এবং প্রত্যেকটার আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে। এখানে বিউপির জন্য যে টপিক্সগুলো লাগে সবগুলো ইনক্লুডেড, ঠিক আছে। এগুলো ডিসকাস না করি, সব টপিক্সগুলো দেওয়া আছে। যারা আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে অ্যাডমিট হয়েছে বা সামনে হবা এফএসটির জন্য, তোমাদের এই সিলেবাসটা দেওয়া হবে, এবং এই পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করবো আমাদের এক্সামের মাধ্যমে, ঠিক আছে। পুরো সিলেবাসটা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। বিউপির জন্য যে টপিক্সগুলো লাগবে সব টপিক্স ইনক্লুড করা আছে, এবং এই টপিক শুধু বিউপির জন্য না, সব ইউনিভার্সিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করব আমাদের এফএসটির জন্য যে ফুল ফ্লেডজ এক্সাম ব্যাচ আছে সেই এক্সাম ব্যাচের মাধ্যমে, ঠিক আছে। এই যে এই সবগুলো টপিক্স আমরা এই কোর্স আউটলাইনের মাধ্যমে শেষ করবো। এটা হচ্ছে এফএসটির কোর্স আউটলাইন। দেখো আমাদের প্রতি সপ্তাহে যে এক্সামগুলো হবে কোন কোন টপিক্সে আগে থেকে বলে দিব, এই কোর্স আউটলাইনে দিয়ে দিব তোমাদেরকে। তার মানে তোমরা সেই অনুযায়ী পড়বা, বাসায় প্রিপারেশন নিবা, তারপর এক্সাম দিবা। এরকম টোটাল পুরো সিলেবাসটাকে আমরা উইকলি এবং মান্থলি টেস্টের মাধ্যমে শেষ করব। দেন তুমি সার্কুলার প্রকাশের পর মডেল টেস্ট পাবা। তার মানে আমাদের এই এফএসটির জন্য যে এক্সাম ব্যাচটা আছে, দেখো বলে রাখি, ক্লিয়ার করে রাখি বিষয়টা, এফএসটির জন্য আমাদের ফুল কোর্স নেই কেন, কারণ বিউপিতে এফএসটি ডেডিকেটেড স্টুডেন্ট কম থাকে, তারা অ্যাজ ইউজুয়াল প্রিপারেশনই পরীক্ষা দেয় আর কি, কারণ সায়েন্সের প্রিপারেশন কম বেশি সেম সিলেবাস, সেম সব কিছু, তাই না। জাস্ট তাদেরকে কী করা দরকার, তাদের একটা আইডিয়া দরকার যে এফএসটির কোশ্চেনের প্যাটার্নটা আসলে কেমন হয়। তো তাদের কোশ্চেন্সের প্যাটার্নটাকে প্রোভাইড করার জন্য, এবং একই সাথে তাদের প্রিপারেশনটাকে বিউপি স্ট্যান্ডার্ড করানোর জন্য ফুল যে বিউপি সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে আমরা এক্সামের মাধ্যমে কমপ্লিট করার জন্যই আমাদের এক্সাম ব্যাচ রান করা। আমাদের এক্সাম ব্যাচটা দেখো কীভাবে সাজানো হয়েছে সেগমেন্টটা, টপিক ওয়াইজ স্পেশাল উইকলি টেস্ট, মানে এই যে টপিকসগুলো অনুযায়ী কোন সপ্তাহে কী পরীক্ষা হবে সেটা অনুযায়ী উইকলি টেস্ট হবে। টপিক ওয়াইজ স্পেশাল মান্থলি টেস্ট, অর্থাৎ প্রতি মাসে কোন কোন টপিক্সের উপর মান্থলি টেস্ট হবে সেটাও এখানে অ্যাড করা আছে। ফাইনালি বিউপি সার্কুলার প্রকাশের পর ফুল লেন্থ স্পেশাল মক টেস্ট, মানে এফএসটির জন্য মডেল টেস্ট হবে, ঠিক আছে। এইভাবে যেদিন থেকে তুমি অ্যাডমিট হবে সেই দিন থেকে বিউপির এক্সাম পর্যন্ত আমাদের এখানে এফএসটির জন্য সব এক্সাম পাবা। এবং একই সাথে ওই যে আমাদের ফার্স্ট সেগমেন্টে আমাদের যে বইগুলো ছিল সেখানে কিন্তু দেখিয়েছিলাম যে আমাদের নতুন একটা বই আসছে আপকামিং, মানে লোডিং আসবে সামনে। ওই বইটা তুমি অবশ্যই তোমার বাসায় বই আছে, কারণ সায়েন্সের জন্য যদি তুমি কোনো বই নাও কিনো, তোমার এইচএসসির যে টেক্সট বুক সেগুলো তো আছে, তাই না। টেক্সট বুক ধরে নিলাম আছে, টেক্সট বুক পড়বা মনে করো, বা তোমার বাসায় যে বই আছে সেগুলো পড়বা। সেগুলো পড়ার পাশাপাশি আমরা এই ওভারভিউ বইটা প্রোভাইড করব বিউপির এফএসটির জন্য, তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। তুমি যা পড়েছ সে পড়া থেকে এফএসটির জন্য কোন প্যাটার্নে, কোন টপিক্স থেকে কোন টাইপের কোশ্চেন হয় সেইটাকে তোমার কাছে একেবারে ট্রান্সপারেন্ট করার জন্য, প্রেজেন্ট করার জন্য সেই বইটা প্রোভাইড করবো। তার মানে আমাদের এফএসটি এক্সাম ব্যাচে অ্যাডমিট হলে তুমি সবগুলো এক্সাম পাবা আমাদের এখানে, মোর দেন 35+ এক্সামস পাবা, ঠিক আছে। দেন হচ্ছে বিভিন্ন সময় অবশ্যই তোমাদেরকে প্রপার গাইডলাইন্স দেওয়ার জন্য ক্লাস কন্ডাক্ট করা হতে পারে, এবং ফাইনালি একটা মোটিভেশনাল বা ফাইনাল স্পিচ বলে আমরা এটাকে, ওই ক্লাসটা পাবা, কিন্তু একাডেমিক ক্লাসটা হবে না। আমি আরও সহজ করে বললে এফএসটির জন্য হচ্ছে আমাদের পুরো সিলেবাস, বিউপির জন্য যে সিলেবাসটা আছে, আবার বলছি বিউপির এফএসটির জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমরা আমাদের সবগুলো এক্সামের মাধ্যমে কমপ্লিট করবো ফার্স্ট। দেন সার্কুলার প্রকাশের পর আমরা এফএসটির মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী ফুল লেন্থের মডেল টেস্ট অর্গানাইজ করবো। তার মানে আমরা সব এক্সামের মাধ্যমে বিউপির ফুল সিলেবাসটা কমপ্লিট করব এইটা। আর সেই সাথে একটা বই পাবা, ওভারভিউ বই, এই যে কিছুক্ষণ আগে যে বইটার নাম বললাম যে ওভারভিউ ফর বিউপি এফএসটি, এই বইটা পাবা। এই বইটা হচ্ছে হার্ড কপি পাবা, যেটা পাঠিয়ে দেওয়া হবে। তার মানে তুমি তোমার বাসা থেকে এই টপিক ভিত্তিক, বাসায় যে বইগুলো আছে এই টপিক ভিত্তিক তোমার বই থেকে সেগুলো পড়বা। সেই সাথে এটা তো ইন জেনারেল প্রিপারেশন হলো, সেই সাথে বিউপি সেন্ট্রিক বা বিউপি ওরিয়েন্টেড, মানে বিউপির এফএসটি ওরিয়েন্টেড প্রিপারেশনের জন্য বা একটা কনসেপ্ট প্রোভাইড করার জন্য আমরা ওই বইটা প্রোভাইড করবো। এবং একই সাথে এই এক্সামের কোশ্চেন প্যাটার্নগুলো তোমাকে সিস্টেম্যাটিক্যালি বিউপির এফএসটি কনসেপ্টটা প্রোভাইড করবে। তো এই কারণে আমাদের বিউপির এফএসটির এক্সাম ব্যাচ অ্যারেঞ্জ করা। তার মানে আমাদের বিউপির এফএসটি এক্সাম ব্যাচ অ্যাডমিট হলে সব এক্সাম পাবা, যার মাধ্যমে ফুল সিলেবাসটা কমপ্লিট করানো হবে বিউপির জন্য, সাথে একটা হার্ড কপি বই পাবা। ওকে, অ্যান্ড দ্যাটস অল ফ্রম
মাই সাইড। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক লম্বা একটা সময় তোমরা আমার সাথে ছিলে। আমরা বলেছি আমাদের ক্লাসে 3টা সেগমেন্টে ভাগ করা। ফার্স্ট সেগমেন্টে আমরা বিউপি সম্পর্কে সাম আপ করেছি, বিউপির অ্যাডমিশন টেস্ট সম্পর্কে ব্রিফিং করেছি, অনেক ইনফরমেশন প্রোভাইড করেছি অফিসিয়াল যেগুলো, এবং সেকেন্ড সেগমেন্টে আমরা আমাদের প্রিপারেশনের যে স্ট্র্যাটেজি সেটা প্রেজেন্ট করেছি। এখন ফাইনাল সেগমেন্ট, এই ফাইনাল সেগমেন্টটা পুরোটাই তোমাদের, তোমরা তোমাদের এই যে এতক্ষণ যেই কোয়েশ্চেন্সগুলো নোট করেছো বা মনের মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো এসেছিলো, অ্যারাইজ হয়েছে, সেগুলো আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আর এই যে এখনের পর বাকি যেই স্লটটা, মানে তোমরা যে কোয়েশ্চেন্সগুলো করবা সেগুলো কিন্তু রেকর্ডিংসে থাকবে না, কারণ ওগুলো গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে? কারণ আমি এখানে সব সলভ করে দিয়েছি, কারণ রেকর্ডিংস বেশি লেন্দি হলে আবার দেখতে গেলে একটু বোরিং ফিল হয়। এই কারণে রেকর্ডিংসটা যেন লেন্দি না হয়, এই কারণে আমাদের লাস্ট সেগমেন্টটা রেকর্ডিংসে রাখা হচ্ছে না, যে সেগমেন্টে তোমরা তোমাদের ক্যাজুয়াল কোয়েশ্চেন্সগুলো করবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপকামিং সেশনে যে সময়টা, পুরোটা সময় তোমাদের পাশে আমাদের পাবে, এবং অন্যদের থেকে একটা ওয়েল অর্গানাইজড প্রপার এই বিউপি ডেডিকেটেড প্রিপারেশন নিয়েই তুমি বিউপিতে পরীক্ষা দিতে যাবে, এই বিষয়ে ফুললি আশ্বস্ত করতে পারি তোমাদেরকে। এবং ক্লাসের বাইরে সামগ্রিক বিষয়ে প্রিপারেশন নিয়ে সামগ্রিক সময় তোমরা আমাদেরকে পাবে, এবং অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থেকেই তুমি বিউপিতে ইনশাল্লাহ পরীক্ষা দিতে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।